আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদেরকে জয়কলি পরিবারের পক্ষ থেকে এবং জয়কলি পাবলিকেশনের পক্ষ থেকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের মিশন ডিইউ ইউনিটের রসায়নের প্রথম লেকচার, গুণগত রসায়নে। সো তোমরা জানো যে আসলে বরাবরই জয়কলি আসলে হচ্ছে কি স্টুডেন্ট বান্ধব এবং স্টুডেন্টদের জন্যই আসলে প্রতিনিয়ত আসলে প্রত্যেকটা সেক্টরের স্টুডেন্টদের জন্যই আসলে হচ্ছে কি তোমাদের যতভাবে আসলে হচ্ছে কি একাডেমিক এবং হচ্ছে কি তোমাদের লেখাপড়ায় হেল্প করা যায় ওই অনুযায়ী আসলে হচ্ছে কি আমাদের ফ্রি ক্লাস বা হচ্ছে তোমাদেরকে বিভিন্ন আরও অনেকভাবে আসলে হচ্ছে কি সুযোগ দেওয়া হয়। সো তারই ধারাবাহিকতায় তোমরা হচ্ছে কি আমাদের এখানে আসলে মিশন ডি ইউনিট, বি ইউনিট, সি ইউনিটের ক্লাস করতেছো। ইভেন আসলে তোমাদের মেডিকেলেরও ক্লাস হচ্ছে। সো ওভারঅল সব কিছুরই তোমাদের জন্য হচ্ছে। আজকে তারই ধারাবাহিকতায় আমাদের মিশন ডি ইউনিটের আসলে রসায়নের প্রথম লেকচার। তো তোমরা যারা আসলে হচ্ছে কি যুক্ত হয়ে গেছো তারা একটু কাইন্ডলি কষ্ট করে আমাকে জানাবা যে আসলে হচ্ছে কি ক্লাসের সাউন্ড, লাইটিং সব কিছু ক্লিয়ার আছে কিনা এবং তোমরা আসলে হচ্ছে কি সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং বুঝতে পারতেছো কিনা, এটা একটু আসলে হচ্ছে কষ্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। তো আমরা আসলে হচ্ছে কি শুরু করে দিব। তার আগে আসলে সবাই একটু জয়েন হয়ে নিক এবং তোমরা যারাই আসলে হচ্ছে যুক্ত হয়েছো তারা একটু কষ্ট করে যার যা জায়গা থেকে হচ্ছে কি ক্লাসটা নিজেদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও, যেন আসলে হচ্ছে কি তারাও আসলে উপকৃত হতে পারে, যেহেতু এটা একটা ফ্রি লাইভ ক্লাস। সো এখানে আসলে হচ্ছে কি বৃহৎ স্টুডেন্টের উপকার হবে এমন জিনিসটাই আসলে হচ্ছে কি আমরা চাইবো এবং হচ্ছে আশা করব। সো তোমাদের সাথে সাথে হচ্ছে কি আমিও জিনিসটাকে একটু হচ্ছে কি সবার মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। সবাই একটু আগে এনশিওর করবা যে সাউন্ড এবং লাইটিং সব কিছু ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে কি আমরা হচ্ছে কি আমাদের ক্লাসটা আজকের লেকচারটা আসলে হচ্ছে কি কন্ডাক্ট করবো আর কি। সো তোমরা জানো যে আসলে হচ্ছে আমাদের যে ডি ইউনিট, আমরা যারা আসলে হচ্ছে কি ইউনিভার্সিটি প্রিপারেশন নেই বা হচ্ছে আমাদের অ্যাডমিশনে আসলে যাদের আসলে ইউনিভার্সিটি প্রিপারেশন নেই তারা আসলে মেইনলি আমরা ডিইউটাকে বা হচ্ছে কি ডাবিটাকে টার্গেট করেই আসলে হচ্ছে কি আমরা সামনে আগাই। তো এখানে আসলে কয়েকটা ফ্যাক্টর আছে যে আসলে হচ্ছে কি তোমাকে চান্স পেতে হলে আসলে হচ্ছে কি কয়েকটা জিনিস আসলে হচ্ছে খেয়াল রাখতে হবে, যে এখানে দুইটা সেগমেন্টে আসলে হচ্ছে কি তোমাকে পার্টিসিপেন্ট করতে হবে। একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে কি রিটেন। সো এই যে এমসিকিউ এবং রিটেন, প্রথম হচ্ছে তোমার এমসিকিউটা থাকবে। এখন এই এমসিকিউটার উপর আসলে তোমাকে গুরুত্ব দিতে হবে। তারপর আসলে হচ্ছে কি তোমার হচ্ছে কি রিটেনের সাইডে চলে যেতে হবে, কারণ যারাই আসলে হচ্ছে কি এমসিকিউতে তোমরা পাস করবা তাদের খাতাটাই আসলে হচ্ছে কি রিটেনে গিয়ে দেখা হবে। বুঝা গেছে? ধরো তুমি হচ্ছে কি এমসিকিউতে ধরো হচ্ছে বাইনি চান্স আমি ধরলাম আর কি এখানে 20 পাইলা, রিটেনে ধরলা হচ্ছে কি ফুল মার্কই বলা, রিটেনে ফুল মার্ক। বাট তোমার এমসিকিউ খাতা দেখার জন্য দরকার হচ্ছে 29। হ্যাঁ, 29-এ হচ্ছে কি তোমার এমসিকিউ পাস, বাট তুমি হচ্ছে কি এমসিকিউতে 20 অর্জন করলা, বাট আলটিমেটলি কিন্তু লাভ হবে না তোমার। কিন্তু এই যে ফুল মার্কেট যে তুমি রিটেনটা দিছো, এই রিটেন খাতাটা কিন্তু তোমাকে আলটিমেটলি আসলে তারা দেখবে না বা তারা আসলে ওইটাকে যাচাই করবে না, কারণ যারাই আসলে এমসিকিউতে আসলে হচ্ছে কি পাস করবা তাদের খাতাটাই আসলে তাদের রিটেন খাতাটা দেখা হবে। বুঝা গেছে? যারা এমসিকিউতে পাস করবা তাদের আসলে হচ্ছে কি রিটেন খাতাটা দেখা হবে। সো এই জায়গাটায় একটু কেয়ারফুল থাকবা যে আসলে হচ্ছে কি আমি এমসিকিউতে আসলে হচ্ছে কি আমার ফার্স্ট টার্গেট থাকবে কোথায়, নৈর্ব্যক্তিকে, যে আমি আসলে এই জায়গাটায় পাস করতেছি কিনা। বোঝা গেছে? এবং এটা খুবই আসলে হচ্ছে কি তোমাদের গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এবং জানার দরকার, যে তোমরা হয়তো এই জিনিসটা আসলে এখন মানবা না, বাট পরীক্ষার পরে বা হচ্ছে পরীক্ষা দেওয়ার সময় তখন আসলে এই জিনিসটা বুঝতে পারবা যে আমাদের এমসিকিউতেই হচ্ছে কি সবাই যারা আসলে চান্স পায় না তাদের ম্যাক্সিমামই আসলে হচ্ছে কি এমসিকিউতে পাস করতে পারে না। খুবই তোমাদের কাছে মনে হতে পারে যে এই জিনিসটাতে আসলে পাস করা খুবই সহজ, বাট আলটিমেটলি দেখো অনেকেই পাস করে না জাস্ট এমসিকিউতে। বোঝা গেছে? এই 30টা বা হচ্ছে 29টা যে এমসিকিউ বলো। বোঝা গেছে? তো অলরেডি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, সবাই বলছো সাউন্ড ক্লিয়ার, ওকে ওকে, আচ্ছা। সো আজকে আমরা আসলে রসায়নের যে 15টা এমসিকিউ থাকে, তোমরা জানো যে আসলে হচ্ছে কি আমাদের ওভারঅল আসলে রসায়নে আসলে 15টা এমসিকিউ থাকবে তোমাদের ডাবি এ ইউনিটে। সো সেই জন্য আসলে হচ্ছে কি আমরা চাইবো যে যেহেতু আসলে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলাতে একটু হচ্ছে কি ফিজিক্স, ম্যাথ এই দুইটা জায়গায় আসলে হচ্ছে কি আমাদের একটু টাইম বেশি দিতে হয়। সো আমরা কেমিস্ট্রিটাকে এমনভাবে পড়বো বা কেমিস্ট্রিটাতে তোমাকে আসলে টপ নচ প্রিপারেশন রাখতে হবে, কেমিস্ট্রি, বায়োলজি, কারণ এগুলাতে তুমি খুব কম সময় আনসার করতে পারবা। অ্যান্ড এই যে সময়টা বাঁচাইছো ওই সময়টা নিয়ে কি করবা তুমি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রির যে জায়গায় তোমার হচ্ছে কি বেশি সময় লাগতেছে ওই জায়গায় আসলে হচ্ছে কি করবা নিজেকে আসলে হচ্ছে কি দিবা। সো আমাদের সাথে দেখো অনেকে যুক্ত হয়ে গেছে, হচ্ছে আমাদের তোমাদের বায়োলজির লেকচারার হচ্ছে কি পাপ্পু আশরাফি ভাই হচ্ছে আসলে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। সো আমরা আসলে হচ্ছে কি আজকে ক্লাসটা আসলে শুরুতে থেকে কন্ট্যাক্ট করবো। সো সেই দিক থেকে আসলে হচ্ছে কি
তোমাদের কিছু রেসপন্সও আসলে হচ্ছে কি আমরা নিব, প্রত্যেক ক্লাসে আসলে হচ্ছে কি আমরা তোমাদের কাছ থেকে রেসপন্স নেই, এবং হচ্ছে কি তোমাদের যারাই আসলে হচ্ছে কি ক্লাস করবে তাদেরকে আসলে হচ্ছে কি আমরা আসলে একটু আসলে মোটিভেটেড করার চেষ্টা করি। সো যারাই আসলে হচ্ছে ক্লাস করবে তারা আসলে আমাদের কিন্তু এক সেট বই তোমার আসলে মানে একটা বই কিন্তু তোমার আসলে হচ্ছে জিতে নেওয়ার সুযোগ থাকে, বোঝা গেছে। সো রসায়ন নিয়ে আসলে হচ্ছে কি তোমাদের যত প্রশ্ন আছে তত ক্লাসে করতে পারো, তোমাদের কোনো কিছু জানার থাকলে সেটাকেও আমাদের করতে পারো। আজকের ক্লাসটা হচ্ছে কি আমরা এমনভাবে করব যেন আসলে হচ্ছে কি আমরা শুরু থেকে স্টার্ট করব আসলে হচ্ছে সহজ জিনিস থেকে, এবং আমি চেষ্টা করব যে প্রত্যেকটা টপিক আসলে হচ্ছে কি মানে তোমাদেরকে প্রত্যেকটা টাইপ আসলে দেখিয়ে যাওয়ার জন্য, তারপর আসলে হচ্ছে বাদ বাকিটা তোমাদের নিজেদের উপর, এবং নিজেদের আসলে ওই জায়গায় আসলে হচ্ছে কি করতে হবে, বোঝা গেছে, নিজেদেরকে আসলে ওই জায়গায় ইনভেস্ট করতে হবে এবং নিজেরা ওই জায়গায় পড়তে হবে, নিজেদের প্র্যাকটিস করতে হবে। একজন হয়তো বলছো যে ডাকরিবি, খুব সম্ভবত ডাকরিবি লিখতে চাইছিলাম যে পাবলিক বিশ্ববিদ্যালয়, হ্যাঁ বর্তমানে ওইটা পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারিভাবেই ওইটা হচ্ছে, বোঝা গেছে। সো এখন আমরা হচ্ছে ডি ইউনিট নিয়ে আসলে হচ্ছে ফোকাস করব। সো আমাদের সবারই স্বপ্নের বিশ্ববিদ্যালয় থাকে যে যারাই আসলে আমরা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট দিই তাদের ঢাকা ইউনিভার্সিটি একটা হচ্ছে কি ফার্স্ট প্রায়োরিটি থাকে, এখানে কোনো সন্দেহ নাই। সো সবাই আসলে এটার জন্য কষ্ট করবা, বাট খুব লাকিলি যে 1800 থেকে 2000 জন স্টুডেন্টই আসলে হচ্ছে কি এই জায়গায় পড়তে পারবা, এটাই আসলে হচ্ছে কি চরম বাস্তব। এবং তোমরা দেখবা যে এখনও কিছু সিট ফাঁকা থাকে, এটার নিউজ কিন্তু আসে, কারণ কি ওই যে রিকোয়ারমেন্ট ফুলফিল আপ হয় না এই কারণে। সো তোমরা চেষ্টা করবে যেন যেই সাবজেক্টই পড়ো ওভারঅল যেন সব কিছুই ক্লিয়ার হয়ে যাও। সো আমরা আসলে চেষ্টা করব প্রত্যেক টাইপ, আমি আসলে হয়তো দেখতেছো প্রথমেই এমসিকিউ, বাট না, আমাদের আসলে আরও থিওরিটিক্যাল কিছু দেখাবো তোমাদেরকে, যেটা আমার মনে হয় যে তোমাদের প্রয়োজন। এবং এই যে এমসিকিউ, এই এমসিকিউগুলো কিন্তু তোমাদের আসলে হচ্ছে কি বিগত যে প্রশ্নগুলো আসছে সেগুলোর টাইপ দেখাচ্ছি যে কোন টাইপ থেকে কীরকম এমসিকিউ আসে। অ্যান্ড আরেকটা জিনিস মাথায় রাখবা যে এখানে হয়তো একটা এমসিকিউ দিয়ে আমি আসলে 3টা থিওরি কভার করে দিব, এরকম ভাবে হচ্ছে কি রাখা আছে, কারণ প্র্যাকটিস না করলে আলটিমেটলি আসলে থিওরি তোমার মাথায় বেশিক্ষণ থাকে না, বোঝা গেছে। সো চলো হচ্ছে কি আমরা আসলে হচ্ছে কি শুরু করি। দেখো এখানে প্রথমে কি বলা আছে, কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে কি সম ইলেকট্রন, দেখো কি বলা আছে, সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন কোনটি। দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবো, তোমরা আইসোটোপ পড়ছো, আইসোটুন পড়ছো, আইসো বার পড়ছো। সো এই যে আইসোটুন, আইসো ইলেকট্রন, আইসো বার, এগুলা যে টাইপের, এখানে হচ্ছে সম ইলেকট্রন মানে হচ্ছে কি তোমার হচ্ছে কি এটাকে বাংলায় লিখে দিছে, সম ইলেকট্রন মানে হচ্ছে কি আইসো ইলেকট্রনিক, সম ইলেকট্রন মানে কি আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক, বুঝা গেছে। সম ইলেকট্রন বিশিষ্ট যেটা আইসো ইলেকট্রনিক একই জিনিস। সো আইসো মানে মাথায় রাখবো যে সমান। সো আইসোটোপ যখন বলি, যখন আমি আইসোটোপ বলতাম, তোমাকে যদি আমি আইসোটোপ বলতাম তখন তো তোমরা এটা কি বলতো, তোমরা তো সবাই জানো, এটা খুবই সবাই পারার কথা। আইসোটোপ, এই যে শেষে কি আছে প থেকে মাথায় রাখবা কি প্রোটন, প থেকে মাথায় রাখবা কি প্রোটন, প্রোটন হচ্ছে কি সমান, যারা আসলে প্রোটন সমান তারা সবাই হচ্ছে কি আইসোটোপ। যেরকম ভাবে তোমাকে আমি যদি আইসো বার বলতাম, আইসো বার, হ্যাঁ আইসো বার, এই বসিনা র থেকে কি মাথায় রাখতা বর, বুঝা গেছে। বর মানে যাদের আসলে বর সমান তাদেরকে আমরা কি বলতাম আইসো বার। আইসোটুনের ক্ষেত্রেও সেম, যে আইসোটুনটাও দেখা দেয় যেহেতু আসলে তোমরা আসো সবাই। সো আইসোটুন, হ্যাঁ। সো আইসোটুনের ক্ষেত্রে কি হবে, আইসোটুন দন্তান্ন ন থেকে মাথায় রাখবা নিউট্রন, সবার জন্য আসলে হচ্ছে কি নিউট্রন সমান, বোঝা গেছে। তো যাদের আসলে নিউট্রন সমান তাদের আমরা আইসোটুন বলি, যাদের বর সমান তাদের আমরা আইসো বার বলি, যাদের প্রোটন সমান তাদের আমরা আইসোটোপ বলে থাকি, বোঝা গেছে। তো সেই দিক থেকে আসলে যদি তোমাকে আমি বলি আইসো ইলেকট্রনিক, তার মানে কি হবে, একটা যাদের আসলে কি সমান ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে আমরা কি বলবো আইসো ইলেকট্রনিক। এবং খুবই ইন্টারেস্টিং একটা টপিক, এই একটা টপিক থেকে তুমি হচ্ছে কি জিএসটি বলো, তুমি জিএসটি বলো, এগ্রি বলো, তারপর হচ্ছে কি আর ইউ বলো, তারপর হচ্ছে কি তুমি ডিইউ বলো। দেখো তোমরা আসলে হচ্ছে কি আজকে কি তোমরা আসলে প্রশ্ন ব্যাংক ধরো, দেখো এই যে এই টপিক, যে 4টা টপিক লিখে দিছি, এই 4টা টপিক থেকে তোমার হচ্ছে কতগুলা প্রশ্ন আসছে, বোঝা গেছে। এই 4টা টপিক থেকে তোমার কতগুলা প্রশ্ন আসছে। সো এখন হচ্ছে কি আমরা একটু হচ্ছে এই সাইডটা একটু মুছে দিই, আমরা আসলে হচ্ছে কি আমরা এমসিকিউটা একটু সলভ করার চেষ্টা করি, বোঝা গেছে। এমসিকিউটা একটু সলভ করার চেষ্টা করি। দেখো এখানে কি বলা আছে যে কার্বন ডাইঅক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন কোনটি। তো কার্বন ডাইঅক্সাইড মানে কি, কার্বন ডাইঅক্সাইডের ইলেকট্রন সংখ্যা আমরা চলো বের করি। কার্বনের ইলেকট্রন কয়টা হয়, কার্বনের ইলেকট্রন কয়টা হয়, একটু হচ্ছে কি সবাই বলো, কার্বনের ইলেকট্রন কয়টা হয়, তোমার হচ্ছে কি 6টা ইলেকট্রন, হ্যাঁ তাই না। অক্সিজেনের কয়টা ইলেকট্রন হয়, 8টা, হ্যাঁ। তো অক্সিজেন আছে কয়টা, 2টা না। সো এটাকে 2 দ্বারা গুণ করবো, তো আলটিমেটলি এখানে কয়টা ইলেকট্রন হচ্ছে 6, আর 8 দুগুণে 16, তাই তো 6 আর 8 দুগুণে 16 না। সো আলটিমেটলি এখানে 22টা আসলে হচ্ছে কি তোমার
ইলেকট্রন পাচ্ছি। আচ্ছা তোমাদেরকে একটা জিনিস বলি যে তোমরা আসলে হচ্ছে কি আমার আগে, হ্যাঁ আমার আগে আনসার করার চেষ্টা করবা, অলওয়েজ আসলে হচ্ছে কি এটা চেষ্টা করবা যেন আমার আগে আসলে হচ্ছে কি তোমরা এমসিকিউটা তোমরা হচ্ছে কি আমার আগে যেন আসলে হচ্ছে কি এমসিকিউ আনসার করতে পারো, এই জিনিসটা আসলে হচ্ছে কি তোমরা চেষ্টা করবা, বোঝা গেছে? সো আমরা হচ্ছে কি এখন দেখবো যে বাদ বাকি যে জিনিসগুলো এগুলাতে দেখবো যে কোথায় 22টা ইলেকট্রন, যে জায়গায় তোমার 22টা ইলেকট্রন হবে সেটাই আনসার। তো আমরা ধরো এখান থেকে ধরি আমরা যে নাইট্রোজেনের 7টা ইলেকট্রন, অক্সিজেনের 8টা ইলেকট্রন, আর যেহেতু মাইনাস আছে তার মানে আরও একটা ইলেকট্রন সে গ্রহণ করছে। যে দেখো একটা মাইনাস চার্জ আছে, মাইনাস চার্জ কখন ক্রিয়েট হয়? যখন আসলে সে একটা ইলেকট্রন গ্রহণ করে। সো আলটিমেটলি এখানে আমি যোগ করলে কত হবে? 8 7 আর 1 8, 8 আর 7 8 যোগ করলে 16 হয়। তার মানে কি এটা হবে? হবে না, আমার 22 লাগবে। দেখো O3 আছে, তার মানে 8টা ইলেকট্রন, সরি অক্সিজেন আর 3টা আছে, তো একটা অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হয় 8টা, আর 3টা অক্সিজেনের কত হবে? 3 দ্বারা গুণ করে দিব। আর যেহেতু এখানেও দেখো একটা মাইনাস চার্জ আছে, সুতরাং আমি হচ্ছে কি একটা ইলেকট্রন আরেকটা অ্যাড করে দিব। তো আলটিমেটলি এখানে কত হচ্ছে দেখো, 3 আর 1 4, সরি 3 আর 24, তার সাথে হচ্ছে কি আরও 1, তার মানে এটা 25 হয়ে যাচ্ছে, তাই না? এটা 25 হয়ে যাচ্ছে। সো এটাও আমার হচ্ছে কি হবে না। এখন এটাতে আসি, দেখো এখানে কি ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত? 17। অক্সিজেনের কয়টা? অক্সিজেনের কয়টা? 8টা। মাইনাস, তার মানে আরও একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে আলটিমেটলি কত হচ্ছে? 18। 18 আর 8 কত হচ্ছে? 18 আর 8 হচ্ছে 26। সো এটাও কি হবে? হবে না। সো এখন হচ্ছে কি আমরা চেষ্টা করব যে আসলে N3 মাইনাস যেটা আছে, N3 মাইনাস এটাকে দেখি। দেখা যাচ্ছে যে তো বাকি অপশনগুলো হচ্ছে না, এটাই হওয়ার কথা। তো নাইট্রোজেনের 7টা ইলেকট্রন, নাইট্রোজেন আছে 3টা, সো 3 দ্বারা গুণ করলাম, মাইনাস চার্জ, সো একটা ইলেকট্রন আমাকে দিয়ে দিতে হবে এখানে প্লাস আকারে। আর যদি প্লাস চার্জ হতো আমি এটাকে মাইনাস করে দিতাম, বোঝা গেছে? তো এখানে 3 7 21 আর একে হচ্ছে কত? 22। দেখো 22 মিলে গেছে, মিলে গেছে। এই যে দেখো এটা কত সালে আসছে? ডিইউ 23-24-22 সেশনে হচ্ছে কি আসা একটা প্রশ্ন। সো অলরেডি আমার সাথে দেখা যাচ্ছে যে আবির, তারপর হচ্ছে আরিফ, তারপর আনোয়ার, আবির, সবাই আসলে হচ্ছে কি তোমরা সঠিক আনসার দিয়ে দিচ্ছ, বোঝা গেছে? সবাই আসলে সঠিক আনসার দিয়ে দিচ্ছ। সো গুড, আমি আশা করবো যে বাকি আনসারগুলো আসলে তোমাদের কাছে খুব দ্রুতই আসলে হচ্ছে কি পাবো এই আনসার। তারপর জান্নাতুল ফেরদৌস, ওকে সবারটা রাইট আনসার। ওকে, এখন আমরা হচ্ছে পরবর্তী এমসিকিউতে যাব। দেখো এখানে একটা জিনিস দেখাচ্ছে, এটাও আসলে একই টপিক থেকে, যে আইসোটুপ হবে না আইসোবার হবে না আইসোটুন হবে, এটা আমরা হচ্ছে দেখবো। দেখো এখানে কি মিল আছে দেখো তো, আমরা প্রথমে দেখি বর সংখ্যা মিল আছে কিনা। না, 14 16 মিল নাই। প্রোটন সংখ্যা মিল আছে 6 8, না মিল নাই। তার মানে এটা আইসোবার এবং আইসোটুপ এই দুইটা হওয়ার তো কোনো সুযোগই নাই। আইসোবার আইসোটুপ এই দুইটা হওয়ার তো কোনো সুযোগই নাই। এখন আইসোমার আর আইসোটুন, দেখো এখানে একটা জিনিস কিন্তু খুব ইন্টারেস্টিং, যে আইসোমার এটা হবে না। আইসোমার কিন্তু আমরা জৈব যৌগে পড়ি, বোঝা গেছে? তো স্বাভাবিকভাবে তুমি কিন্তু এটা টেস্ট না করেও আইসোটুনটা আসলে হচ্ছে কি তুমি বলতে পারো। তার উপর আমরা হচ্ছে কি এখন নিউটন সংখ্যা কাউন্ট করবো। এখানে নিউটন সংখ্যা সমান আমরা কি জানি? বর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তো এখানে বর সংখ্যা কত? কার্বনের 14, প্রোটন সংখ্যা মাইনাস করো, প্রোটন হচ্ছে 6, তার মানে থাকতেছে কত? 14 থেকে 6 চলে গেলে 8, বোঝা গেছে? তারপর এখানে দেখো, এখানে যদি আমি অক্সিজেনের জন্য নিউটন সংখ্যা বের করি তাহলে হচ্ছে কত? 16 আসবে বর সংখ্যা। বর সংখ্যা থেকে আমি 8 মাইনাস করে দিব, সরি বর সংখ্যা থেকে আমি প্রোটন মাইনাস করে দিব 8, সো আলটিমেটলি থাকবে 8। তো দেখো দুইটার কি নিউটন সংখ্যা সমান, দুইটার কি সমান? নিউটন সংখ্যা সমান। সো সেই দিক থেকে আমার এটা হবে কি আইসোটোন। বাংলা ইংলিশ নামগুলো একটু মাথায় রাখো। আর ডিইউতে কিন্তু আসলে তোমার হচ্ছে কি ইংলিশ টার্মগুলো হচ্ছে কি আসার পসিবিলিটি থাকে, যে জায়গায় তোমার হচ্ছে দেখো এখানে ইংলিশ টার্মগুলো দেওয়া থাকে। অনেক সময় তোমার আসলে হচ্ছে কি স্যাচুরেটেড, যেরকম আমাদের আসলে সম্পৃক্ত বদলে স্যাচুরেটেড দিয়ে দিতে পারে। সো এই জিনিসগুলো একটু আসলে খেয়াল রাখো। সো অলরেডি অনেকের আনসার পাচ্ছি, আমি আরও চাইবো যে সবাই আসলে যারা ক্লাস করতেছি সবাই যেন আসলে হচ্ছে কি আমরা আনসারগুলো করে ফেলি। সো এখানে আসলে দেখা যাচ্ছে আরিফ, তারপর হচ্ছে নীলিমা, নাইমা নীলা, তারপর হচ্ছে আবির, জান্নাতুল ফেরদৌস, ওকে সবাই আসলে গুড। ইমন, সবাই আসলে আনসারটা দিয়ে দিছো। সো এখন হচ্ছে কি দেখো, এটা হচ্ছে আরেকটা টপিক, এটা হচ্ছে কি তেজস্ক্রিয়তা থেকে এটা আসছে। কিটা কোথায় থেকে আসছে? তেজস্ক্রিয়তার বিক্রিয়াগুলো থেকে আসছে, বোঝা গেছে? বা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া, বা হচ্ছে কি নিউক্লিয়ার বিক্রিয়া থেকে আসলে হচ্ছে কি এই যে আজকে বাসায় গিয়ে তোমরা আসলে নিউক্লিয়ার বিক্রিয়াটা পড়বা। ডিউর জন্য আসলে হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া, বোঝা গেছে? সো নিউক্লিয়ার যে বিক্রিয়ার 3টা টাইপ আছে, ওই 3টা টাইপ খুব ভালোভাবে পড়বা এবং হচ্ছে কি চেষ্টা করবা যেন যত ধরনের এমসিকিউ আছে ওইগুলো সলভ করে ফেলতে, বোঝা গেছে? তো এটা হচ্ছে কি ওই জায়গা থেকে আসছে। ওকে,
এই টাইপটা একটু খাতায় লিখে রাখো যে এটা হচ্ছে কি পড়তে হবে। তোমরা যারা ক্লাস করতেছো একটু খাতা কলম নিয়ে করো, যে টাইপগুলোর কথা বলে দিচ্ছি এটা খাতায় আপাতত একটু লিখে রাখো। ক্লাস শেষে হচ্ছে কি তোমরা বাকি পার্টটা মানে নিজেদের মতো পড়বা। আমার পড়ানোর শেষে তারপর তোমাদের শুরু হবে। তোমরা আপাতত হচ্ছে খাতায় একটু জায়গা রাখবা। কোনো কিছু যদি দেখো যে হচ্ছে কি মানে নোট করতে পারতেছো না, বাট আমি আগে চলে গেছি, তাহলে ওই জায়গাটা একটু ফাঁকা রাখবা। ক্লাস শেষে ওইটার স্ক্রিনশট নিয়ে নিবা, বুঝা গেছে? সো দেখো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, বলছে যে এক্স কোন কণা, বুঝা গেছে? তো তার আগে হচ্ছে কি আমরা যদি এই কণাগুলার একটু হচ্ছে কি বৈশিষ্ট্য দেখি। সো বিটা কণা মানে কি? বিটা কণা মানে হচ্ছে তোমার সে হচ্ছে কি প্রোটন সংখ্যা হচ্ছে কি এক কমিয়ে দেয়। বিটা কণা মানে হচ্ছে এটা বোঝায় যে এই যে -1 প্রোটন সংখ্যা সে কি করে, কোনো জায়গায় বিটা কণা অ্যাড হলে প্রোটন সংখ্যা সে কি করবে, এক কমিয়ে দিবে। এখন আসলে নিউট্রন, নিউট্রন কণা কি করে? নিউট্রন কণা হচ্ছে তোমার ভর সংখ্যা এক বাড়ায় দেয়। নিউট্রন কণা কি করে? ভর সংখ্যা এক বাড়িয়ে দেয়। আর গামা রশ্মি আসলে হচ্ছে নো চেঞ্জ, এটাকে আসলে নো চেঞ্জ লিখে রাখো, নো চেঞ্জ। অর্থাৎ গামা রশ্মি অ্যাড করলেও যে কথা, ধরো হচ্ছে কি আর এর সাথে আমি একটা গামা রশ্মি অ্যাড করছি, এটা এল হইছে, সো আর ইকুয়াল টু এল আমি লিখতে পারবো। কারণ কি ওই যে আর গামা রশ্মি মানে নো চেঞ্জ, গামা রশ্মি মানে হচ্ছে তোমার বিষয়টা হচ্ছে এরকম 0 0, বুঝা গেছে? সো এটা একটু খেয়াল রাখো, এটা একটু খেয়াল রাখো, বুঝা গেছে? আর আলফা কণা মানে কি? এটা তো আশা করি সবাই জানি। আলফা কণা মানে যে আমাদের কি, আলফা কণা মানে হচ্ছে আমাদের দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। যে এখানে আসলে হচ্ছে কি হিলিয়াম 2+ আকারে থাকবে, তার হিলিয়ামের ভর 4 আর প্রোটন সংখ্যা কত, 2। এটা হচ্ছে আলফা কণার হচ্ছে কি বৈশিষ্ট্য। এখন হচ্ছে আমরা এই জায়গায় দেখবো, দেখো এই ধরনের নিউক্লিয়ার যে বিক্রিয়াগুলো আছে, মাথায় রাখবা এই ধরনের নিউক্লিয়ার যে বিক্রিয়াগুলো আছে এইগুলা হচ্ছে কি তোমার একটা সুনির্দিষ্ট একটা হচ্ছে কি যে মানে একটা প্যাটার্ন ফলো করে। প্যাটার্নটা কি, যে তোমার বিক্রিয়ার আগে যে আসলে হচ্ছে ভর সংখ্যা সমষ্টি, ধরো এই যে এন এবং এক্স এর যে ভর সংখ্যা সমষ্টি, বিক্রিয়ার পরেও হচ্ছে কি ভর সংখ্যা সমষ্টি সেম থাকবে। বিক্রিয়ার আগের ভর সংখ্যা সমষ্টি, বিক্রিয়ার পরের ভর সংখ্যা সমষ্টি কি হবে, সেম হবে। আর বিক্রিয়ার আগের প্রোটন সংখ্যা সমষ্টি, বিক্রিয়ার পরের প্রোটন সংখ্যা সমষ্টি কি সেম হবে। এই প্যাটার্ন ফলো করে, এবং এই প্যাটার্নটা দেখি আসলে তোমরা হচ্ছে কি এই প্যাটার্ন মেনটেন করে আসলে হচ্ছে কি তোমরা আনসার করবা। তার মানে আমি কি বলছি, বিক্রিয়ার আগে ভর সংখ্যা সমষ্টি, বিক্রিয়ার পরের ভর সংখ্যা সমষ্টি সমান হবে বিক্রিয়ার আগের প্রোটন সংখ্যা সমষ্টি, বিক্রিয়ার পরের প্রোটন সংখ্যা সমষ্টি মাস্ট সমান হইতে হবে। এখন এই সমষ্টিটা সমান করার জন্য এক্স এর জায়গায় তুমি কি বসাইবা, আলফা কণা বসাইবা, বিটা কণা বসাইবা, না গামা কণা বসাইবা, এটা তোমার ব্যাপার, বুঝা গেছে? তুমি এটা মিলানোর জন্য তো আসলে আমরা আসলে হচ্ছে ভর সংখ্যা সমষ্টিটা আগে হচ্ছে কি মিলাই। সো ভর সংখ্যা আসলে দেখো বিক্রিয়ার পরের গুলা সব দেওয়া আছে। দেখো 7 আর 8 কত, 14 ভর সংখ্যা, সরি 7 আর 8 সরি 17 আর 1 হচ্ছে কত, 18। হ্যাঁ, সো ভর সংখ্যা কত হচ্ছে এখানে 18, বাট এখানে তোমার কত 14 ভর সংখ্যা। তার মানে 18 হওয়ার জন্য তোমার আর কত লাগে, ভর সংখ্যা 4 লাগে। এটা কত লাগে, এটা কি ভর সংখ্যা আমার 4 লাগবে, আরো মাথায় রাখো ভর সংখ্যা আমার 4 লাগবে সেম করার জন্য। এখন আসো প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা দেখো 8 আর 1 কত হয়েছে, 9। এখন আমার প্রোটন সংখ্যা দেখো এই পাশে বিক্রিয়ার আগে কত 7 আছে, তার মানে 9 হওয়ার জন্য আমার প্রোটন সংখ্যা কত লাগবে, আরো 2টা লাগবে। প্রোটন সংখ্যা কি লাগবে, আরো 2টা হচ্ছে কি লাগবে আমার প্রোটন, বুঝা গেছে? প্রোটন। এখন তুমি দেখো এই যে 4টা কোণা, এই 4টা কোণার কোনটাকে অ্যাড করলে তোমার আসলে প্রোটন সংখ্যা সে 2টা তোমাকে দিবে এবং ভর সংখ্যা তোমাকে 4টা দিবে, বুঝা গেছে? সো এই যে দেখো আমাদের যে সে তো আসলে হচ্ছে কি ভর সংখ্যা নাই, সে ভর সংখ্যা 1 দেয়, তার তো আসলে নো চেঞ্জ, এগুলো তো হচ্ছেই না। তার মানে এই যে দেখো আলফা কণা এসে দেখো তোমাকে ভর সংখ্যা 4 দিচ্ছে এবং প্রোটন সংখ্যা 2 দিচ্ছে। তো তুমি যদি এই জায়গায় এক্স এর জায়গায় আলফা কণা বসাও, 4 আর আলফা কণার হচ্ছে ভর 4 আর 14 যোগ করলে 18 মিলে যাচ্ছে ওই পাশে। প্রোটন সংখ্যা দেখো 7 আর 2 যোগ করলে কত হয়, 9, ওই পাশের সাথে মিলে যাচ্ছে। সো আলটিমেটলি আসলে হচ্ছে কি আমার আনসারটা কোনটা হচ্ছে, এই যে এটা হচ্ছে কি আমার আনসার, বোঝা গেছে? আশা করি তোমরা হচ্ছে কি বুঝতে পারছো। অলরেডি অনেকে আসলে হচ্ছে কি ইমন, তারপর হচ্ছে আনোয়ার, তারপর হচ্ছে আরিফ, ওকে জান্নাতুল ফেরদৌস, সবাই আসলে রাইট আনসার দিয়ে দিছো। ওকে দেখো এটা হচ্ছে আইসো ইলেকট্রনিক সেট এবং হচ্ছে এটা জিএসটিতে আসছে এবং বারংবারই আসলে দেখো একটা টপিক থেকে অনেক প্রশ্ন হয়। সো এই আইসো ইলেকট্রনিক আইসোটুপটা শুরুতেই কেন পড়াইছি, কারণ এখান থেকে আসলে অনেকগুলো প্রশ্ন আসে আমাদের, বোঝা গেছে? এখন এটার দিকে খেয়াল করো, দেখো যে হচ্ছে কি কোন সেটটা হচ্ছে কি তোমার আইসো ইলেকট্রনিক। সো আইসো ইলেকট্রনিক আমরা আগেও পড়ছি যে সময় ইলেকট্রন হতে হবে। ওকে আমরা একটু হচ্ছে কি দেখার চেষ্টা করি। তো ক্যালসিয়াম 2+, ক্যালসিয়ামের ইলেকট্রন হয় 18টা, 2+ মানে 2টা ইলেকট্রন চলে গেছে, তার মানে তার এখানে ইলেকট্রন আছে 16টা, বোঝা গেছে? পটাশিয়াম প্লাস, পটাশিয়ামের ইলেকট্রন কয়টা হয়, 19টা। পটাশিয়াম প্লাস মানে একটা ইলেকট্রন চলে গেছে, তার মানে কয়টা, 18টা ইলেকট্রন। তো দেখো এই যে আর আমার বাকিগুলো চেক করার দরকারই নাই, এই দুইটা মিলতেছেই না আমার।
সবার আসলে ইলেকট্রন সংখ্যা সমান হইতে হবে, তখন এই অপশনটা রাইট আনসার হবে। সো এটা বাদ। এখন আমরা হচ্ছে ক্রোমিয়াম 2+ এর ক্ষেত্রে দেখি। তো ক্রোমিয়ামের হচ্ছে কত, ক্রোমিয়ামের হচ্ছে কত 24 থেকে 2 মাইনাস হলে কত থাকে 22, বোঝা গেছে 22 থাকে। তো Fe3+, আয়রনের 26, 3+ মানে 3টা ইলেকট্রন চলে গেছে, তার মানে কত 23 মিলতেছে, একটার 22 আর একটা 23, সো বাদ। এখন আসি আমরা এটার দিকে, N2-, নাইট্রোজেনের কত 7টা ইলেকট্রন, 2- মানে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে কতটা হচ্ছে 7 আর 2 9। নিয়ন মাইনাস, নিয়ন যদিও আসলে হচ্ছে কি মাইনাস আয়ন বিশিষ্ট হবে না, তারপরেও আসলে দিছে যেহেতু আমরা চেক করব। সো 10, নিয়নের হচ্ছে 10 মাইনাস মানে হচ্ছে কত একটা গ্রহণ করছে, সো 11, তার মানে মিলতেছে 9 আর 11 মিলে না। আলটিমেটলি এটা চেক করা লাগে না, এটাই আনসার। দেখো ফ্লুরিন মাইনাস, তার মানে হচ্ছে কত 9 আর 1 10, বোঝা গেছে। সোডিয়াম প্লাস, সোডিয়ামের 11টা এবং হচ্ছে কি প্লাস মানে হচ্ছে কি একটা ইলেকট্রন ত্যাগ করেছে, তার মানে আলটিমেটলি 10টা। অক্সিজেন 2-, অক্সিজেনের হচ্ছে 8টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন গ্রহণ করছে, সো আলটিমেটলি কত 10। তারপর কার্বন 4-, কার্বনের হচ্ছে কয়টা 6টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন এক্সট্রা করে গ্রহণ করছে, সো আলটিমেটলি 10। তো প্রত্যেকটারই আসলে হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা সমান যে জায়গায় হচ্ছে সে জায়গায় হচ্ছে কি আমার আনসার। একজন হয়তো খুব সম্ভবত সি আনসার বলে ফেলছো, বাট এটা সি আনসার হবে না, এটার আনসার হচ্ছে কি ডি হবে। যারাই ডি বলছো তাদের সবারটাই রাইট আনসার হয়েছে, বুঝা গেছে। এখন হচ্ছে পরমাণু মানে কোনটার ক্ষেত্রে বুরের মডেল প্রযোজ্য, এটা আসলে ডিইউতে হচ্ছে কি আসছে। সো এটা একটা জিনিস দেখো, তোমরা কিন্তু আসলে হচ্ছে কি একাডেমিক লাইফ থেকে এই জিনিসটা পড়ে আসছো যে বুরের মডেলটা আসলে হচ্ছে কি এক ইলেকট্রন বিশিষ্ট, কি এক ইলেকট্রন বিশিষ্ট, দুইটা কথা মাথায় রাখবো যে এক ইলেকট্রন বিশিষ্ট তোমার হচ্ছে কি পরমাণু বা আয়ন, কি পরমাণু বা আয়ন। সোজা বাংলায় যদি বলি তাহলে হচ্ছে যাদের আসলে একটা ইলেকট্রন আছে তারাই আসলে হচ্ছে কি বুর মডেলের আসলে বুর মডেলটা তাদের জন্য হচ্ছে কি প্রযোজ্য, বোঝা গেছে। তো তোমার হচ্ছে কি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা হচ্ছে কি আয়ন থাকতে হবে। যেরকম যদি আমরা চেক করি যে তো এখানে বলছে কোনটা প্রযোজ্য, তাহলে আমরা যদি দেখি হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন। তো আবার হাইড্রোজেন প্লাস মানে কি করছে, সে একটা ইলেকট্রন ছেড়ে দিছে, তার মানে তার এখানে আলটিমেটলি 0টা ইলেকট্রন। হিলিয়াম প্লাসের কথা চিন্তা করো, হিলিয়ামের 2টা ইলেকট্রন হয়, হিলিয়াম প্লাস মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে, তো আলটিমেটলি তার এখানে একটা ইলেকট্রন আছে। সো দেখো এটা হচ্ছে কি আমাদের শর্তের সাথে মিলে যাচ্ছে যে আসলে হিলিয়াম প্লাস মানে কি, হিলিয়াম প্লাস মানে একটা ইলেকট্রন ত্যাগ করেছে, তার এখানে একটা ইলেকট্রন আছে এবং সে হচ্ছে কি এক ইলেকট্রন বিশিষ্ট আছে। সো এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে বিজ্ঞানী বুর কি করতে পারছে, তাদের বর্ণালীর ব্যাখ্যাটা কি করতে পারছে, দিতে পারছে। সো সেই দিক থেকে এটা আনসার হবে কি বি নাম্বার। সেম জিনিস আমি লিথিয়াম প্লাসের ক্ষেত্রে তোমাকে দেখাতে পারি। লিথিয়াম প্লাস হচ্ছে কত 3টা ইলেকট্রন থাকে, প্লাস মাইনাসের 1, সো আলটিমেট এখানে 2টা হবে না। বেরিলিয়ামের হচ্ছে কত 4 থেকে 2- যদি করি আমি তাহলে 2, সো এদের ক্ষেত্রে আসলে হবে না, হচ্ছে শুধু হিলিয়াম প্লাসের ক্ষেত্রে, বোঝা গেছে। এই যে একজন হচ্ছে ইমন, সে আসলে হচ্ছে কি অনেকগুলা দেখো উদাহরণ দিছে এই জায়গায়। আচ্ছা, এখন হচ্ছে আমাদের শক্তি স্তরের জন্য আসলে হচ্ছে কি এমবিআর। এমবিআর বলতে আসলে কি বোঝায় বলো। এমবিআর দেখো তোমাকে কিন্তু ডিরেক্টলি আসলে হচ্ছে কি কৌণিক ভরবেগের কথা বলে দেয় না, কি বলে দেয় নাই, কৌণিক ভরবেগ এই ওয়ার্ডটা কিন্তু বলে দেয় না, ভরবেগ এই ওয়ার্ডটা কিন্তু তোমাকে বলে না দিয়ে কি বলে দিছে, ডিরেক্টলি এমবিআর বলে দিছে, বোঝা গেছে। এমবিআর এর মান কত, তো এই জিনিসটা একটু খেয়াল করবা যে কৌণিক ভরবেগ যদি তোমাকে না বলে দিয়ে হচ্ছে কি এমবিআর বলে দেয়, বোঝা গেছে। তো এই জায়গায় মাথায় রাখবা যে আলটিমেটলি তোমাকে কি কৌণিক ভরবেগটাকেই আসলে বোঝাচ্ছে, এমবিআর বলতে তোমাকে আসলে কৌণিক ভরবেগ বোঝাচ্ছে। সো আমরা কেমিস্ট্রিতে আসলে কৌণিক ভরবেগ নির্ণয়ের জন্য আমাদের ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল এরকম NH/2π, বোঝা গেছে। সো এখানে তোমার হচ্ছে কি একটা জিনিসই আসলে হচ্ছে কি তোমার এই যে হাইড্রোজেন মানে এই যে H তারপর হচ্ছে 2π, এগুলা সবগুলাই আসলে হচ্ছে কি তোমার কনস্ট্যান্ট একটা ভ্যালু, জাস্ট হচ্ছে কি তোমার n বা প্রধান কক্ষপথের নাম্বারটাই আসলে শুধুমাত্র কি ভেরিয়েবল এই জায়গায়। সো এই জায়গায় যদি আমরা বসাই তাহলে খেয়াল করো এখানে কয় নাম্বার কক্ষপথ বলছে বা কয় নাম্বার শক্তি স্তর বলছে, মাথায় রাখবে এটা কিন্তু প্রধান শক্তি স্তর, এই n এর যে ভ্যালুটা আছে এটা কিন্তু প্রধান শক্তি স্তর হবে বা হচ্ছে কি কক্ষপথ হবে, প্রধান শক্তি স্তর বা কক্ষপথ। n এর ভ্যালুটা কি হবে, প্রধান শক্তি স্তর বা কক্ষপথ, এই জায়গাটা মাথায় রাখো। তো প্রধান শক্তি স্তর বলতে আমরা এখানে হচ্ছে কি 3 নাম্বার শক্তি স্তর যেহেতু বলছে, সো 3H/2π। সো আলটিমেটলি এখানে কিন্তু কাটাকাটি যায় না। যদি 4 নাম্বার শক্তি স্তর বলতো, ধরো বাই এনি চান্স এই জায়গায় 4 নাম্বার শক্তি স্তর বলা আছে, তখন কিন্তু 4H/ হচ্ছে কি 2π হইতো, দেন হচ্ছে কি এই যে এই জায়গায় কাটাকাটি হয়ে আলটিমেটলি কি হইতো 2H/π এরকম থাকতো, বোঝা গেছে। সো অনেক ক্ষেত্রে কিন্তু হচ্ছে কি মান কাটাকাটি করা যাবে, এটা একটু খেয়াল রাখো। সো এখানে এটার আনসার হবে কি আমার, এটার আনসার হবে কি, এটার আনসার হবে এটা যে হচ্ছে কি 3H/2π। সো কোথায় আছে এই আনসারটা, তৃতীয় শক্তি স্তরের। আচ্ছা
আচ্ছা, এখানে আসলে হচ্ছে কি ডিরেক্টলি আসলে হচ্ছে কি সূত্রটা আছে, যেহেতু আসলে আমাদের এখানে আচ্ছা এখানে হচ্ছে এন রেখে দিছে, বোঝা গেছে, এখানে এন রেখে দিছে, বোঝা গেছে। সো এখানে এন রেখে দিছে, এখানে ডিরেক্টলি আসলে মান বসাই নাই, তোমাকে হচ্ছে এখানে ডিরেক্টলি মান বসাই নাই, এখানে এন রেখে দিছে জাস্ট, বোঝা গেছে। এই বাকি অপশনগুলো হবে না, কারণ এখানে আসলে মান যেগুলো বসাইছে, হ্যাঁ মান যেগুলো বসাইছে এগুলো কিন্তু কোনোটাই হচ্ছে কি আমার এই মানটা আসতেছে না। যেহেতু এই মানটা আসতেছে না, সুতরাং হচ্ছে কি আমার সূত্রটা এই জায়গায় বসবে, এই জায়গায় কি বসবে, আমার সূত্র বসবে। যদি এই মানগুলো আসতো, ধরো হচ্ছে কি এই জায়গায় এই মানগুলো আসতো, দেখো এইগুলা কিন্তু সূত্র ভুল, এগুলা কিন্তু কি সূত্র ভুল, বোঝা গেছে। আর এইটা তো আসলে মান মিলে না, তাই যেহেতু আসলে আমার কাছে হচ্ছে এই অপশনটা নাই, 3h/2h নাই, সুতরাং হচ্ছে কি আমাকে এই অপশনটাই দাগাইতে হবে, যেটা আসলে হচ্ছে কি ডিরেক্টলি আমাদের যেটা হচ্ছে কি আমাদের ডিরেক্টলি সূত্র যেটা বলে। সো তোমরা জানো যে আসলে হচ্ছে কি আমি যেটা ক্লাসের শুরুতেই আসলে বলছিলাম যে আসলে হচ্ছে কি আমাদের ডাবিতে বা ডিইউতে তোমার হচ্ছে দুইটা সেগমেন্টে পরীক্ষা হয়, একটা হচ্ছে রিটেন আর একটা হচ্ছে কি এমসিকিউ, আর একটা হচ্ছে কি রিটেন। সো এই দুইটা সেগমেন্টে তোমার হচ্ছে কি এমসিকিউ পাস করতে হবে। সো এমসিকিউ পাস করার জন্য কি করতে হবে, প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে আসলে হচ্ছে কি এক্সপার্ট থাকতে হবে, এবং তারপর আসলে রিটেনও একটা ম্যাটার করে, যে আসলে এরকম না যে আসলে রিটেনটা হচ্ছে বাদ দিতে পারবা। সো এমসিকিউর জন্য তোমার তো আসলে ধরো হচ্ছে আমরা ক্লাস করাচ্ছি বা তুমি হচ্ছে কি অনেক জায়গায় একাডেমিক লাইফে অনেক পড়াশোনা করছো, বাট দেখো ভার্সিটির পরীক্ষাটা কিন্তু আসলে হচ্ছে কি ভার্সিটির পরীক্ষাটা আসলে হচ্ছে কি তোমার এমন একটা জিনিস যে এই জায়গায় এসে হচ্ছে কি তোমার তুমি অনেক কিছু পারো, অনেক কিছু শিখে আসছো, ইভেন এর চেয়েও আসলে হচ্ছে কঠিন কঠিন এমসিকিউ একাডেমিক লাইফে পড়ে আসছো। বাট ইউনিভার্সিটিতে আসলে কি হয়, দেখা যায় যে তোমার নেগেটিভ একটা মার্ক থাকে, কি থাকে নেগেটিভ, তুমি একটা ভুল আনসার করার জন্য তোমার একটা নেগেটিভ মার্ক থাকবে। সো এটা একটা ফ্যাক্টর কাজ করে। তারপর আসলে হচ্ছে কি তোমাকে খুব লিমিটেড সময় থাকে, আগে যেরকম একটা এমসিকিউর জন্য তুমি 1 মিনিট পাবা, এখানে কিন্তু একটা এমসিকিউর জন্য 1 মিনিট পাবা না, তুমি গড় করলে হয়তো 20 সেকেন্ড এরকম একটা সময় তুমি পাবা। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, দ্রুততার সহিত এবং নির্ভুল আনসার করতে হবে। এখন নির্ভুল আনসার করবা কি, দেখো তোমরা তো আসলে ক্লাস করবা, এখন ক্লাস করলেই যে আসলে একটা জিনিস তোমার মধ্যে থাকবে বিষয়টা এরকম না। আমার পড়ানো আসলে হচ্ছে কি তোমার মধ্যে থাকার চান্স হচ্ছে 7 দিন, বাট আমার তো আরও 7 দিনের বাহিরে আসলে হচ্ছে কি আমাকে পুরো অ্যাডমিশন লাইফের জন্য পড়তে হবে। তো ওই টাইমটা আসলে হচ্ছে কি আমি কি করব, এটা হচ্ছে নিজের প্র্যাকটিস। তুমি নিজে যখন প্র্যাকটিস করবা, নিজে যখন পড়বা, সেটা হচ্ছে কি তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমি নিজে পড়তেছি, আমি নিজে পারতেছি। হ্যাঁ ক্লাস হচ্ছে, তুমি ক্লাস থেকে অনেক কিছু শিখবা মানে অনেক ট্রিক শিখবা বা অনেক কিছু বুঝবা। এই বুঝার পর আসলে তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। মেন জিনিস আসলে প্র্যাকটিস। নিজে যখন প্র্যাকটিস করবা, বিভিন্ন আরও অনেক প্রশ্ন তোমরা পাবা যেগুলো সলভ করতে হয়তো আরও অ্যানালাইসিস লাগবে। সো নিজে যত আসলে নিজের চিন্তা যত বাড়াতে পারবা, তত আসলে হচ্ছে কি তোমরা হচ্ছে কি ভালো করতে পারবা। অ্যান্ড এটার জন্য তোমাদের আসলে জয়কলির আসলে হচ্ছে কি আমাদের দেখো প্রত্যেকটা সাবজেক্টের জন্য হচ্ছে কি আমাদের পদার্থ বিচিত্রা, রসায়ন বিচিত্রা, গণিত বিচিত্রা, বায়োলজি বিচিত্রা, প্রত্যেকটা সাবজেক্টের জন্যই আসলে বই আছে, আলাদা আলাদা বই। দেখো অ্যাডমিশন টেস্টে তুমি প্র্যাকটিস, মানে অনেকে কী করে শুধু ডিইউ বলতে আসলে হচ্ছে কি ডিইউর প্রশ্ন ব্যাংকটাই প্র্যাকটিস করে না ভাই, তুমি ওভারঅল সব মানে ভার্সিটির যত প্রশ্ন আছে সকল ভার্সিটির প্রশ্ন সলভ করবা, বোঝা গেছে। এটা কিন্তু একটা আগেই ঠিক করে দেই যে তোমরা সকল ভার্সিটির প্রশ্ন সলভ করবা। সো এই যে রসায়ন বিচিত্রা, এখানে কিন্তু আসলে তোমার একটা হিউজ মানে তোমার হচ্ছে কি অনেক প্রশ্ন আছে। তুমি আজকে আমার ক্লাস শেষ করতেছো, আমি প্রত্যেকটা টাইপ দেখাচ্ছি, এই টাইপের পর তুমি নিজে প্র্যাকটিস করবা। যখন নিজে প্র্যাকটিস করবা, নিজে পারতেছো বা তুমি একটা জিনিস পারতেছো না, ওইটা মার্ক করে রাখছো, এটা হচ্ছে কি নিজের হচ্ছে কি অর্জন। আমার ক্লাস থেকে তুমি কতটুকু নিবা, ধরো 10% নিবা, বাট নিজে যে শিখবা সেটা হচ্ছে 90% শিখতে হবে, বোঝা গেছে। সো আমি বলবো যে তোমরা যে জায়গায় পড়ো, দেখো আমরা একাডেমিক লাইফে পড়ছি, আমাদের টিচাররা দেখবা যখন পড়াই বা আমরাও যখন লেকচার নিই, আমরা দেখবো আসলে বই হাতে নিয়ে আসলে হচ্ছে কি লেকচার নেই না, কারণ কি আমরা আসলে হচ্ছে কি জানি এই জিনিসগুলো পড়তে হয়। বাট স্টুডেন্টদের কিন্তু আসলে বই সাজেস্ট করা হয় এবং স্টুডেন্টরা কিন্তু বই পড়তে হয়। সো এই যে বই পড়তে হয়, এই বইটা পড়ার জন্য হচ্ছে কি আমাদের আসলে হচ্ছে কি মাস যে কোনো একটা বই থাকতে হয় আমাদের হাতে। সো প্র্যাকটিসের জন্য আমি বলবো রসায়ন বিচিত্রার কোনো বিকল্প নাই, তোমরা এই জায়গায় অনেক ডিটেলস আছে, অনেক এমসিকিউ আছে নিজের প্র্যাকটিস করার মতো, এবং রিটেনও দেওয়া আছে বিগত বছরের। সো তোমরা ওই জায়গাটা একটু ভালোভাবে ফোকাস দিবা, এবং রসায়নের বিচিত্রাটা সবাই আসলে হচ্ছে কি কালেক্ট করে হচ্ছে কি নিজেদের মতো আসলে হচ্ছে কি শুরু থেকে একদম পুরোটা শেষ করে ফেলবা, বোঝা গেছে, শুরু থেকে একদম পুরোটা শেষ করে ফেলবা। এমসিকিউ যত সলভ করবা তত আসলে নিজের আসলে হচ্ছে কি অ্যাচিভমেন্ট হবে। সো তোমরা সবাই আসলে হচ্ছে কি আমাদের বইটা কালেক্ট করে নিয়ে আসলে হচ্ছে কি নিজেদের মতো পড়াশোনা করতে পারো। দেখো আমি বলছিলাম যে কিছু থিওরিক্যাল চার্ট আমি আসলে তোমাদের জন্য রেখে দিব, তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওই চার্ট। দেখো এখানে দেখো কোয়ান্টাম সংখ্যার মান ও তাৎপর্য, দেখো এটাকে হচ্ছে স্টার মার্ক দাও, এটাকে তোমরা যারাই ক্লাস করতেছো স্টার মার্ক দাও, যে এই মান এই জিনিসটা আসলে হচ্ছে কি তোমার কোয়ান্টাম সংখ্যা
দেখো কোয়ান্টাম সংখ্যা আমাদেরকে হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা হচ্ছে কি আমরা n দ্বারা প্রকাশ করি, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে l, এবং হচ্ছে কি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে s, এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে m, ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যাকে s দ্বারা প্রকাশ করে। এবং কোনটা কি নির্দেশ করে এটা মাস্ট পড়বা, কোনটা কি নির্দেশ করে। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যেরকম 1 2 3 এরকম হয়, যেরকম প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এই যে একটা আরেকটা মার্ক করো অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, সহকারী না থেকে অ্যাজিমুথাল বলতে পারে। সো অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা সহকারী কোয়ান্টাম সংখ্যা কী হবে, 0 থেকে n-1 পর্যন্ত। ধরো n এর মান যদি 2 হয়, তার মানে l এর মান হতে পারবে কি 0 থেকে n-1, তার মানে হচ্ছে কত 0 থেকে 2-1, অর্থাৎ হচ্ছে কত 0 থেকে 1 পর্যন্ত হতে পারে। আলটিমেটলি 0 আর 1 হতে পারবে হচ্ছে কি এই মানটা। আর সহকারী মানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে কত হবে 0 সহ -l থেকে +l পর্যন্ত। আর স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হয় +1/2 অথবা -1/2। বুঝা গেছে? তো আলটিমেটলি এখন দেখো আরেকটা জিনিস লাগবে, এটাও খুব গুরুত্বপূর্ণ। এইখানে হচ্ছে কি তোমার সূত্র অনেক আছে, বুঝা গেছে? সো এটা একটু যারা স্ক্রিনশট নিয়ে নাও, আমিও তোমাদেরকে একটু সময় দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। সো দেখো এখানে অরবিটাল সংখ্যা যদি নির্ণয় করো যে প্রথম কক্ষপথে কয়টা অরবিটাল আছে, দ্বিতীয় কক্ষপথে কয়টা অরবিটাল আছে, সেটার জন্য আমার সূত্রটা হচ্ছে কি n²। আর কক্ষপথে আসলে ইলেকট্রন সংখ্যা, ধরো আমি যদি এখন বলি প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন সংখ্যা আছে, সেটার জন্য হচ্ছে কি আমার সূত্র হবে কি 2n²। বুঝা গেছে? তারপর আমরা আসো উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা। এখন হচ্ছে আমাদের আসলে কক্ষপথ গেল, এখন উপশক্তি স্তরে। উপশক্তি স্তরে অরবিটাল নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে 2l+1। বোঝা গেছে? 2l+1। আর একটা উপশক্তি স্তরে 2টা করে ইলেকট্রন থাকে, তো সেই হিসাবে যদি উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বের করি, তাহলে 12+1 কে আমি 2 দ্বারা গুণ করব। আর মূল বা দিক নির্ণয়ের জন্য তো আসলে হচ্ছে কি আমরা বললামই +1/2 তবে এই ক্ষেত্রে একটা জিনিস মার্ক করে রাখো, যদি তোমাদেরকে ঘড়ির কাঁটার দিক বলে দেয় তখন আসলে হচ্ছে কি আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যার +1/2 ইউজ করব। আর যদি বিপরীত দিক বলে দেয় তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা কি করব আমরা কি করব -1/2 ইউজ করব। বোঝা গেছে? তো ওকে, এই যে একটা চার্ট, তুমি যেই কোনো না কোনো ইউনিভার্সিটি, ডিইউতে তো অনেক প্রশ্ন আসছে, কোনো না কোনো ইউনিভার্সিটিতে এই চার্ট থেকে একটা প্রশ্ন আসবে। এই চার্ট বলতে আসলে হচ্ছে কি কোয়ান্টাম সংখ্যার সেট আসলে গ্রহণযোগ্য না, কোনটা গ্রহণযোগ্য না, এই চার্ট থেকে তোমার একটা প্রশ্ন আসবে। সো এটা যারাই আসলে হচ্ছে কি এটা মানে প্রিপারেশন নিচ্ছ, এই চার্টটা অ্যাটলিস্ট আসলে পড়ে নিবা। দেখো মাথায় রাখবা যে কোয়ান্টাম সংখ্যার যে 4টা সংখ্যা আছে, এই 4টা সংখ্যার সেট কোনগুলা গ্রহণ হতে পারে। যদি সে n আর l এর মান কখনো আসলে সমান হবে না, n এর মান 2 হলে l এর মান কখনোই 2 হতে পারবে না, কারণ আমরা সূত্র দেখে আসছি 0 থেকে n-1 পর্যন্ত 1 হলেও কম হবে। আর n এর মান l এর মান n এর মানের চেয়ে সবসময় ছোট হবে। ওকে? আর m এর মান l এর মান সমান হতে পারে, কারণ আমরা দেখে আসছি যে m এর মানটা কি -l থেকে +l পর্যন্ত যায়, তো এটা হতে পারে। m এর মান কখনো আসলে হচ্ছে কি আবার l এর মানের চেয়ে বেশি হইতে পারবে না। বোঝা গেছে? আর s এর মান তো ফিক্সড হয় +1/2 অথবা -1/2। বোঝা গেছে? আর যদি আরেকটা জিনিস শিখাই দিই, যদি স্পিন উপরের দিকে থাকে তখন +1/2 ইউজ করি, আর স্পিন নিচের দিকে থাকলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে -1/2 ইউজ করে থাকি। ওকে? এই যে দেখো প্রশ্ন, ডিইউ 23-24 সেশনে আসা একটা প্রশ্ন যে স্ক্যান্ডিয়াম মৌলের 3d1 ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্য সেট কোনটা। দেখো এখানে যে প্রত্যেকটা হচ্ছে কি মানগুলো দেওয়া আছে, প্রথমটা হচ্ছে n এর মান, দ্বিতীয়টা l এর মান, তৃতীয়টা m এর মান, 4 নাম্বারটা হচ্ছে কি s এর মান। বোঝা গেছে? আচ্ছা, তো এই যে দেখো প্রথম যে সংখ্যাটা থাকে এটা হচ্ছে n এর মান হয়, আর ডিটা থেকে হচ্ছে কি আমরা কি পাবো l এর মান পাবো। এখন বিষয়টা হচ্ছে, তো আমি ডি থেকে কিভাবে বুঝবো যে l এর মান কত? এটার জন্য তোমাদের আবার আরেকটা জিনিস পড়তে হবে, যে দেখো এটা খাতায় একটু লেখো, যারা ক্লাস করতেছে এটা একটু খাতায় লেখো, যারা ক্লাস করতেছো, যে তোমার f অরবিটালের জন্য s এর মান হয় 0, s অরবিটালের জন্য s এর মান হয় 0, p অরবিটালের জন্য l এর মান হয় 1, d অরবিটালের জন্য l এর মান হয় 2, f অরবিটালের জন্য l এর মান হয় 3। মাথায় রাখবো, তার মানে কি এটা d অরবিটালের জন্য l এর মান কত বলছি, d অরবিটালের জন্য l এর মান বলছি কত 2। তো এই যে এই জায়গায় l এর মান কত হবে 2, n এর মান কত হবে 3। হ্যাঁ, তো এখন তুমি হচ্ছে কি অপশনে একটু খেয়াল করো, একটু অপশনে যাও। হ্যাঁ, দেখো তো কোথায় n এর মান 3 এবং l এর মান 2 দেওয়া আছে। n এর মান 3, l এর মান 2 এটাতে দেওয়া আছে। ওকে, এ নাম্বার অপশন n এর মান 3, l এর মান 2। দেখো l এর মান 2 হওয়ার কথা, বাট এখানে কত 1 দিছে, বাদ দিয়ে দাও। n এর মান মিলছে, l এর মান কত 2 হওয়ার কথা, বাদ দিয়ে দাও। n এর মান মিলছে, l এর মান মিলছে, বাদ দিয়ে দাও। অপশন রাইট আনসার ওইটাই। বুঝা গেছে? জাস্ট দেখে দেখে আনসার করে ফেলতে পারবা।
আচ্ছা তারপরে দেখো এম এর মান তারা 0 ধরছে। দেখো আমরা কি জানি এল এর মান যদি 2 হয় তাহলে এম এর সম্ভাব্য মান কি হতে পারে, -2, -1, 0, +1, +2, সো 0 তো হতেই পারে। আর এস এর মান তো প্লাসের হাফ বা মাইনাসের হাফ। ওকে, এ নাম্বার। ওকে, কোয়ান্টাম সংখ্যা 7 এ অনেকে আসলে হচ্ছে কমেন্ট করছো, ধন্যবাদ সবাইকে যারা কমেন্ট করছো। তারপর দেখো কোন উপশক্তি স্তরটি সম্ভব নয়, এটা হচ্ছে আমরা ওই যে এল এর মান যেভাবে বের করছি সেভাবে বের করব। দেখো 2D বল আছে, যদি আমরা জানি যে 2D নামে কোনো অরবিটাল নাই, তারপরও আমরা দেখাই কিভাবে যে আসলে কোন অরবিটালটা সম্ভব নয় সেটা বের করব। দেখো 2D তোমার কি করবা, n এর মান কত 2, তো এভাবে বের করবা, আমি যেভাবে বের করতেছি এভাবে। তো n এর মান 2 ধরে তুমি l এর মান বের করবা। l এর মান কি 0 থেকে n-1 পর্যন্ত, তো 0 থেকে n-1, 2 -1, তাই তো। তো 0 থেকে 1, তার মানে 0 থেকে 1 এর মধ্যে কি কি আছে, 0 আর 1। তো 0 জন্য আসলে হচ্ছে এই যে আমরা একটু আগে বলছি 0 জন্য হচ্ছে কি সেটা s অরবিটাল, 1 এর জন্য সেটা p অরবিটাল হয়। তো এই যে দেখো 0 জন্য হচ্ছে কি সেটা s অরবিটাল, 1 এর জন্য সেটা কি p অরবিটাল, বুঝা গেছে। তার মানে তোমার হচ্ছে কি এই যে 2 নাম্বার n যখন 2 হবে তখন আমার দুইটা অরবিটাল সম্ভব, একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে কি 2p, বুঝা গেছে। 2d কি আমার সম্ভব না। সো রাইট আনসার কোনটা হবে, এ নাম্বার। ওকে, অনেক আনসার করছো তোমরা। কি এ 2D, আরিফ, জান্নাতুল ফেরদৌস, আনোয়ার, বোঝা গেছে। ওকে, তারপর দেখো ডিউ 12-13 সেশনে আসছে, এরকম অনেক প্রশ্ন আছে। তোমরা প্রশ্ন ব্যাংক খুলবা বা আজকে গিয়ে তোমরা রসায়ন বিচিত্রা বইটা খুলো, দেখো অনেকগুলো প্রশ্ন আছে একই টাইপ থেকে। তো দেখো নিম্নের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়, একটা ইলেকট্রনের জন্য সম্ভব নয় কোনটা। তো আমরা কি বলছিলাম যে আমরা আসলে অপশন টেস্ট করব। দেখো n এর মান 2 হলে l এর মান 1 হতে পারে, কারণ আমরা জানি কি l এর মান n এর মানের চেয়ে ছোট হবে। ওকে, এটা ঠিক আছে। m এর মান 0, l এর মান যদি তোমার হচ্ছে কত, আচ্ছা এখানে কি সম্ভব নয় চাইছে। আচ্ছা m এর মান 0, তার মানে হচ্ছে কি s এর মান প্লাসের 1 দেওয়া আছে, তার মানে এটা সম্ভব, বুঝা গেছে। প্লাসের হাফ দেওয়া আছে, এটা সম্ভব। আবার n এর মান 3 দেওয়া আছে, l এর মান 1 হতে পারে, কারণ l এর মান n এর মানের চেয়ে ছোট হয়। বাট দেখো m এর মান 2 দেওয়া আছে, l এর মান আর m এর মান সমান হতে পারবে, বুঝা গেছে, এটা হবে। বাট কখনো m এর মান বড় হতে পারবে না, সো এটা সম্ভব নয়। সো এই যে সিকোয়েন্সটা এটা সম্ভব নয়, বা এই কোয়ান্টাম সংখ্যাটা সম্ভব নয়। সো এটাই হচ্ছে কি আমার আনসার, এটাই হচ্ছে কি আমার আনসার। ওকে, 9C না, 9 হচ্ছে কি তোমার হবে হচ্ছে তোমার 9C হবে না, 9 হবে কত বি, বোঝা গেছে। 9 একটু হচ্ছে বি, বোঝা গেছে। দেখো কোনটা সঠিক নেই। এখন আসলে হচ্ছে কি আমাদের অরবিটালের শক্তি, ছোটবেলায় আমরা হচ্ছে কি অনেক পড়ে আসছি যে আসলে ক্রোমিয়াম এবং কপারের আসলে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাসের কথা, যেখানে আসলে হচ্ছে কি তাদের অরবিটালের শক্তির পার্থক্যের কারণে দেখা যায় যে কি আমাদের 3D তে আগে না গিয়ে আসলে কোথায় চলে যায়, 4s এ ইলেকট্রন চলে যায়। আমরা অরবিটালের শক্তি নির্ণয় করছি না, অরবিটালের শক্তি নির্ণয় করি আমরা কিভাবে, অরবিটালের শক্তি নির্ণয় করি আমরা কিভাবে, n+l রুলস অনুযায়ী। যার n+l এর মান বেশি সেই অরবিটালের শক্তি বেশি, এবং সেই অরবিটালে হচ্ছে কি পরে ইলেকট্রন প্রবেশ করবে। ওকে, আমরা একটু তাহলে হচ্ছে কি এইভাবে নির্ণয় করি। কিভাবে শক্তি নির্ণয় করব, এই যে দেখো 1 s অরবিটালের জন্য মান কত হয় 0, তো আলটিমেটলি এখানে কত হচ্ছে 1। ওকে, ঠিক আছে। আর যদিও এটা আসলে তোমাদের লাগে না, তারপরও আমি তোমাদেরকে দেখাচ্ছি 0। দেখো s অরবিটালের জন্য l এর মান কত 0 না, এই জন্য 2 + 0 2 হয় 2p। সো n এর মান 2, p এর মান কত হবে, p অরবিটালের জন্য l এর মান 1 হয়, সো আলটিমেটলি কত হবে 3। 3s এর জন্য কত হবে 3 প্লাস s অরবিটালের জন্য 0। তার মানে হচ্ছে কি হচ্ছে, দেখো যত ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, যত কি হচ্ছে ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, সরি যত আসলে শক্তির মান বাড়তেছে তত আসলে হচ্ছে কি হচ্ছে, তত পরে আসলে হচ্ছে কি ইলেকট্রন প্রবেশ করবে। এটাই বোঝাচ্ছে যে এখানে আসলে শক্তির মান বেশি আসলে কার 3s এর, বোঝা গেছে। n+l এর মান যত বেশি তার হচ্ছে কি শক্তি তত বেশি। এখন ব্যাপার হচ্ছে এই দুইটার তো n+l এর মান সমান, তো যখন n+l এর মান সমান হয়ে যাবে তখন যার n এর মান ছোট তার শক্তিও কম, বা তার এখানে হচ্ছে কি আগে ইলেকট্রন প্রবেশ করবে, বোঝা গেছে। এখন আসো আমরা এটা দেখি একটু। 4f 4 + 3 সমান কত হবে, 4 + 3 হবে 7, 5d 5 + 2 কত হবে 7, 6p 6 + 1 কত হবে 7। আচ্ছা এটাও আসলে মিলে যাচ্ছে, 7 + 0 আলটিমেটলি 7। এখানে দেখো যত n এর মান প্রত্যেকটার মানই 7, তো যার n এর মান ছোট তাতে আগে ইলেকট্রন যাবে, n এর মান আস্তে আস্তে বাড়ার সাথে সাথে পরে ইলেকট্রন যাবে, এরকম বোঝাচ্ছে। সো এগুলা তো আসলে সঠিক। এখন 4p দেখি আমরা, 4 + 1 1 5, তারপর হচ্ছে 5 + 0 5, তো 5p 5 + 1 কত হবে 6, তাই তো। তারপর হচ্ছে কি আমরা
6+2 6। এখন বলো এটা কি ঠিক আছে? এটা কি ঠিক আছে? তোমরাই বলো এটা ঠিক আছে না ঠিক নাই। কারণ কি এই যে দেখো এই দুইটার মান কিন্তু সমান, বাট কি হয়েছে এই যে 5pটা আগে দেখাচ্ছে না, n এর মান যার সমান ছোট হবে তার সে আগে থাকবে। তো এই জন্য আসলে হচ্ছে কি আমার রাইট আনসার এটা। অনেকেই আসলে আমার আগে আনসার দিয়ে দিছো, সো গুড। তোমরা আসলে হচ্ছে বাকি আনসারগুলো দেওয়ার চেষ্টা করো। দেখো কোয়ান্টাম সংখ্যা n = 2 l = 1 হলে অরবিটাল কোনটা হবে? ওকে, আমরা খুব সহজেই বের করতে পারবো। n = 2 তার মানে 2, l এর মান 1 হলে সেটা কি হবে? l এর মান 1 হলে সেটা p। খুবই ইজি, l এর মান 1 হলে সেটা কি হবে? p। তার মানে আনসার কোনটা হবে? 2p। পারবা না? এই যে দেখো খুব সহজ কিন্তু এগুলা। তারপর দেখো এটা খুবই একটা ট্রিকি প্রশ্ন, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখো n শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের জন্য আমরা কোন সূত্র ইউজ করছিলাম? n শক্তি স্তরে মোট অরবিটালের সংখ্যা, n শক্তি স্তরে মোট অরবিটালের সংখ্যা নির্ণয়ের জন্য আমরা দেখো কোন সূত্রটা ইউজ করছিলাম? একটু আগে পড়ে আসছি। দেখো এই যে দেখো n স্কোয়ার, এই সূত্রটা ইউজ করছি না? n অরবিটালে তোমার আসলে হচ্ছে কি একটা প্রধান কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে সেটা বের করার জন্য আমরা হচ্ছে কি এই সূত্রটা ইউজ করে আসছি যে n স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। এখন তুমি অপশনে তাকাও, কোথাও কি n স্কোয়ার আছে? নাই, সো থাকবেও না। সো এটা বের করার জন্য তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এখানে তোমার হচ্ছে কি প্রত্যেকটার আসলে হচ্ছে কি করবা তুমি, প্রত্যেকটার আসলে হচ্ছে কি করবা, প্রত্যেকটা তোমার আসলে হচ্ছে সরল করতে হবে। বোঝা গেছে? সরল বুঝো ওই যে ছোটবেলায় আমরা সরল করছি না, ওই সরল করতে হবে। ছোটবেলায় আমরা সরল করছি না, ওই সরলটা আসলে হচ্ছে কি আবার করতে হবে, এই জায়গায় আবার করতে হবে। বোঝা গেছে? আবার ওই জায়গায় কি করতে হবে? আমাদের সরল করতে হবে। বোঝা গেছে? তো সরল কিভাবে? আগে বাঘ আগে যুগ, এরকম যেরকম আমরা নিয়ম ছিল। সো এখানে আসলে সরল করে দেখতে হবে কোথায় তুমি হচ্ছে কি n স্কোয়ার আনসার পাও। 4টা অপশন তোমাকে টেস্ট করতে হবে। সো বি নাম্বার অপশন যেটা, এটা টেস্ট, এটাকে যদি তুমি সমাধান করো তাহলে হচ্ছে কি তোমার n স্কোয়ার পাবা। কিভাবে পাবা? দেখো n/2, হ্যাঁ, এটার সাথে তুমি আসলে হচ্ছে কি করবা, এই যে দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তুমি আসলে হচ্ছে কি এটা যোগ করে দাও, 2n - 1 এরকম হবে না? তো n/2, সো এখানে 1 আর -1 কাটাকাটি যাবে, থাকবে কি 2n। সো এখান থেকে দেখো 2 2 কাটাকাটি যায়, থাকে কত? n গুণ n, সো আলটিমেটলি n স্কোয়ার। সো এরকমভাবে আসলে প্রত্যেকটা অপশন তোমাকে আসলে হচ্ছে কি এরকমভাবে সরল করতে হবে, সরল করে দেখতে হবে কোথায় আসলে তোমার হচ্ছে কি n স্কোয়ার ভ্যালুটা আসে। যেটাই আসবে সেটাই হচ্ছে কি আনসার। অলরেডি হচ্ছে কি অনেকের আনসার আমি পেয়ে গেছি। ওকে, দেখো আর্সেনিকের যোজন ইলেকট্রন আছে, হ্যাঁ, আর্সেনিকের যোজন ইলেকট্রন আছে কয়টা? দেখো আর্সেনিকের যোজন ইলেকট্রন তুমি দুইভাবে বের করতে পারো। যোজন ইলেকট্রন মানে কি? সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে সেটাকে আমরা কি বলি? যোজন ইলেকট্রন। সর্বশেষ শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকবে সেটাকে আমরা যোজন ইলেকট্রন বলি। সো আর্সেনিকের যোজন ইলেকট্রন কয়টা সেটা তোমরা দুই প্রসেসে বের করতে পারো। একটা হচ্ছে আর্সেনিকের গ্রুপ নাম্বার থেকে। দেখো আমরা কিন্তু জানি আর্সেনিক কি গ্রুপ 15 মৌল। গ্রুপ কত মৌল? গ্রুপ 15 মৌল। সো গ্রুপ 15 মৌলগুলার সবারই শেষ কক্ষপথে কয়টা? 5টা ইলেকট্রন থাকে। বুঝা গেছে? গ্রুপ 15 সবার মৌলগুলার কি 5টা ইলেকট্রন থাকে? তো সেই হিসাব থেকে তুমি আর্সেনিকের ইলেকট্রন মানে যোজন ইলেকট্রন কত বলতে পারো? 5 বলতে পারো। আরেকটা আছে হচ্ছে তুমি যদি আর্সেনিকের ইলেকট্রন বিন্যাস করো, বুঝা গেছে? তোমার ইচ্ছা। দেখো (3d10) তারপর হচ্ছে কত? 4s² 4p3। তো আলটিমেটলি আসলে হচ্ছে কি এই দুই জায়গায় দেখো শেষ কক্ষপথ হচ্ছে 4 নাম্বার কক্ষপথ এবং সেখানে হচ্ছে কত? 4s এ 2টা 4p তে 3টা, 2 আর 3 যোগ করলে কত হয়? টোটাল 5টা ইলেকট্রন আছে। তো শেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে সেটাই হয় কি তার যোজন ইলেকট্রন সংখ্যা। ওকে, দেখো কোবাল্ট এবং কোবাল্ট 2+ এর জন্য নিচের কোনটা আসলে যোজ্যতা ইলেকট্রন বিন্যাস, কোনটা সঠিক? ওকে, আমরা যদি কোবাল্টের ইলেকট্রন বিন্যাস করি, কোবাল্ট কত? 27, তাই তো? সো আর্গনের ইলেকট্রন বিন্যাসে যাওয়ার পর আমরা জানি যে 3d আর হচ্ছে কি 4s। তো 4s এ 2টা ইলেকট্রন যাবে, বাকি তার মানে 20টা হচ্ছে। আর্গনে 18টা আর এখানে হচ্ছে কত? 2টা, 20টা। তার মানে এখানে কত? 60টা ইলেকট্রন থাকবে এখানে, 3d7। আর কোবাল্ট 2+ এর ক্ষেত্রে কি হবে? কোবাল্ট 2+ এর ক্ষেত্রে জাস্ট এরকমই থাকবে। জাস্ট হচ্ছে কি কোবাল্ট কি করবে? তার শেষ কক্ষপথ থেকে আসলে কি করবে? 2টা ইলেকট্রন ত্যাগ করে দেবে। এখন শেষ কক্ষপথ বলতে কিন্তু 4 নাম্বার কক্ষপথ। ইলেকট্রন শেষে যায় এই কক্ষপথ মানে 3d অরবিটালে, বাট শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন যাবে। যখন ইলেকট্রন ত্যাগ হবে তখন সেটা শেষ কক্ষপথ থেকে ত্যাগ হবে। শেষ কক্ষপথ হচ্ছে 4 নাম্বার কক্ষপথ। তো 4s থেকে 2টা ইলেকট্রন চলে যাবে এবং 3d তে কয়টা? 7টা ইলেকট্রন থাকবে। এখন তুমি দেখো কোথায় আছে এই অপশনটা? 3d7 4s2 আর হচ্ছে 3d7 4s0, এই যে ডি নাম্বার অপশনে। বুঝা গেছে?
সো এটাই হবে কি তোমার আলটিমেটলি আনসার। আরিফ মোহাম্মদ আনোয়ার সবাই আসলে হচ্ছে কি রাইট আনসার দিয়ে দিছো। তারপর হচ্ছে মিম, সেও আনসার দিছে, ওকে গুড। এখন বলো নিম্নোক্ত ডি ব্লক মৌলসমূহের মধ্যে কোনটাতে 4s অরবিটালে হচ্ছে কি একটা ইলেকট্রন থাকে? কি অরবিটালে একটা ইলেকট্রন থাকে? 4s অরবিটালে। সো এটার জন্য আসলে হচ্ছে কি 4s অরবিটালে একটা ইলেকট্রন। দেখো মাথায় রাখো কি বলছে, দেখো এটা খুব দ্রুতই আনসার করে দিতে পারো। 4s অরবিটালে একটা। তো আমরা কি জানি আগে তো আসলে হচ্ছে কি 4s অরবিটালে ইলেকট্রন যায়, তারপর এনে 3D তে যায়, এটা তো আমরা জানি। দেখো তো 4s অরবিটালে একটা ইলেকট্রন কার কার জন্য না পড়ছিলা? ওই যে যাদের ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস কার কার? ক্রোমিয়াম আর হচ্ছে কি কপার। এই দুইটার আসলে হচ্ছে কি ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। এই দুইটার ক্ষেত্রে কি থাকে 4s এ একটা ইলেকট্রন যায় আর বাকি ইলেকট্রনটা কি 3D তে চলে যায়, বোঝা গেছে? তো সেই দিক থেকে এই যে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস এই দুইটার জন্য আসলে হচ্ছে কি 4s এ একটা ইলেকট্রন থাকে। তো এখানে কিন্তু মানে ক্রোমিয়াম আর কপার আছে, এই যে দেখো কপার আছে। সো কপার থাকার কারণে এটার আনসার কি হবে? কপার থাকার কারণে এটার আনসার কি হবে? ডি নাম্বারটা কপার হবে। এটা 15 কপার হবে, 15 কপার হবে, কারণ 4s এ একটা ইলেকট্রন বলছে। দেখো এটা জিএসটিতে আসা প্রশ্ন, খুবই ট্রিকি একটা প্রশ্ন, খুবই ট্রিকি। যদি একটু খেয়াল করো তাহলে হচ্ছে পারবা। দেখো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে 4s2 4p6 এরকম এরকম অনেক লম্বা একটা ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, বলছে পর্যায় সারণীতে তার অবস্থান নির্ণয় করার জন্য। তো অবস্থান নির্ণয় করার জন্য আমার কি লাগে? পর্যায় লাগে আর হচ্ছে কি গ্রুপ নাম্বার লাগে। কি লাগে? পর্যায় আর গ্রুপ নাম্বার, বোঝা গেছে? সো পর্যায়ে আমরা কিভাবে বের করি? পর্যায়ে বের করা খুবই সহজ, যে একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ যে কক্ষপথটা থাকবে সেটা হবে কি তার পর্যায় নাম্বার। তো এখানে তুমি খেয়াল করো সর্বশেষ কক্ষপথ কত? 5 5 6, এই যে 6 হচ্ছে তার সর্বশেষ কক্ষপথ, তার মানে তার পর্যায় কত হবে? 6 হবে। এখন আসো গ্রুপ নাম্বারের ক্ষেত্রে। দেখো গ্রুপ নাম্বারের ক্ষেত্রে আমরা যেটা ফার্স্ট রুল বলছি শুরুতে, যে আসলে হচ্ছে কি আমার আসলে যদি শেষ ইলেকট্রনটা s অরবিটালে থাকে, শেষ ইলেকট্রনটা s অরবিটালে থাকে, তাহলে আসলে s অরবিটালে যে কয়টা ইলেকট্রন হয় সেটাই হয় তার গ্রুপ নাম্বার। তো সেই হিসাবে কি করবা? দেখো এখানে কিন্তু গ্রুপ নাম্বার 2 হবে। হ্যাঁ, এরকমটাই আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট চিন্তা করবে। এবং দেখো এ নাম্বার অপশনে 6 নাম্বার পর্যায়ে 2 নাম্বার গ্রুপ দিয়ে রাখছে, এবং সবাই আসলে হচ্ছে কি এটাকে আনসার করবে, বোঝা গেছে? সবাই এটা আনসার করবে, কারণ তারা দেখবে যে আসলে না তো শেষ 6s, সবার শেষে 6s এ 2টা ইলেকট্রন আছে, সো গ্রুপ নাম্বার কত হবে? 2 হবে। বাট যখন এটা করবা তখনই ভুল হবে, এন্ড ভুল করার জন্য এ নাম্বার অপশন এটা রাখছি। তো এটা কি হচ্ছে, এখানে ইলেকট্রন বিন্যাসটা তোমাকে একটু খেয়াল করতে হবে। এই যে একটা ইলেকট্রন দেখো 4f3 নামে একটা ইলেকট্রন আছে। তো যখন আসলে হচ্ছে কি তোমার 4f3, যারা যারা বলছো তাদেরটা আনসার ভুল হবে কিন্তু 4f3। হ্যাঁ, এই যে অরবিটাল যেটা, এটা শুধুমাত্র হচ্ছে কি যখন মাথায় রাখবা, যখন কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে f অরবিটাল পাবা তখন সেটা হচ্ছে কি হয় ল্যান্থানাইট বা হচ্ছে কি অক্টিনাইট সিরিজের জন্য পাবা, হয় ল্যান্থানাইট বা হচ্ছে কি অক্টিনাইট সিরিজের জন্য আসলে হচ্ছে কি সিরিজের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসে f অরবিটাল পাবা। তার মানে আমার যে ইলেকট্রন বিন্যাসটা দেওয়া আছে এটা হয় ল্যান্থানাইট সিরিজের মৌল বা অক্টিনাইট সিরিজের মৌল। তো ল্যান্থানাইট হলে হচ্ছে কি পর্যায় সংখ্যা 6 হয়, আর অক্টিনাইট হলে পর্যায় সংখ্যা 7 হয়। তো যেহেতু পর্যায় সংখ্যা 6, সুতরাং এটা হচ্ছে কি ল্যান্থানাইট। এটা খুব সম্ভবত প্লুটোনিয়াম 59 এর ইলেকট্রন বিন্যাস এটা। তো এই ল্যান্থানাইট আর অক্টিনাইট সিরিজ এগুলো আজকে তুমি হচ্ছে কি পর্যায় সারণীটা দেখো, এই দুইটা গ্রুপ কিন্তু গ্রুপ নাম্বার 3 তে অবস্থিত। গ্রুপ নাম্বার কত? 3 তে অবস্থিত এই দুইটা গ্রুপ, বোঝা গেছে? এই দুইটা গ্রুপ কি গ্রুপ নাম্বার 3 তে অবস্থিত। তো সেই হিসাবে এটার আনসার কি হবে? 3 হবে, বোঝা গেছে? সেই হিসাবে এটার আনসার কি হবে? ডি নাম্বারটা, ষষ্ঠ পর্যায় গ্রুপ 3। এটা খুব ট্রিকি প্রশ্ন। সো এরকম আরও ট্রিক্স এবং টেকনিক দিয়ে আসলে তোমরা পড়তে হলে আসলে তোমরা আমাদের এই বইটা হচ্ছে কি বিজ্ঞান সেটের বইগুলো আসলে তোমাদের কালেকশনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি বলবো যে রসায়নের জন্য তোমরা রসায়ন বিচিত্রা বইটা রাখো, খুবই গুছানো একটা বই, তোমাদের অ্যাডমিশনে অনেক হেল্প হবে। সো এখন হচ্ছে কি আমাদের বর্ণালী মিতি পড়তে হবে, বোঝা গেছে? বর্ণালী মিতি থেকে প্রচুর প্রশ্ন হয়, যেরকম মহাজাগতিক রশ্মি। তুমি হচ্ছে কি এখানে খেয়াল করো যে হচ্ছে কি এখান থেকে যখন এত নিচের দিকে যাবা তত আসলে হচ্ছে কি তোমার কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? বাড়ে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, বোঝা গেছে? যত উপর থেকে নিচের দিকে যাবা তত আসলে হচ্ছে কি তোমার তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। আর হচ্ছে কি এর সাথে রিলেশন করে নিবা যে আসলে হচ্ছে কি এই যে তোমার হচ্ছে কি শক্তি, তারপর হচ্ছে কম্পাঙ্ক, তারপর হচ্ছে কি তরঙ্গ সংখ্যা, এগুলা হচ্ছে কি হবে? কমবে, এগুলা হচ্ছে কি কমে, বোঝা গেছে? কারণ তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এদের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, বোঝা গেছে? তো এখান থেকে তুমি কি পড়বা? অবশ্যই এদের রেঞ্জগুলা পড়বা, কোনটা আগে কোনটা পরে, তারপর হচ্ছে কি গুরুত্বপূর্ণ ব্যবহার, এটাও পড়তে হবে, বোঝা গেছে? এই জায়গাটা আসলে তোমরা ভালো করে পড়বা, বই আছে, এটা খুব সুন্দর করে পড়বা।
তারপর ইউভি রশ্মির ব্যবহার, এটা থেকে তো প্রচুর প্রশ্ন আসে, এটা থেকে প্রচুর প্রশ্ন আসে। তুমি যে কোনো অ্যাডমিশন টেস্টের কথাই বলো, এখান থেকে প্রশ্ন আসবে, বুঝা গেছে? তো এখানে দেখো একটা রিডবার্গ ধ্রুবক দেওয়া আছে, বলছে হাইড্রোজেনের বামা সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। কি বলছে? বামা সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য। তো মাথায় রাখবা যে হাইড্রোজেন রিডবার্গ ধ্রুবক দেওয়া আছে, হাইড্রোজেন বর্ণালীর বামা সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তো বামা সিরিজের জন্য মাথায় রাখবা, আমরা কি জানি বামা সিরিজের জন্য n1 এর মান কত হয়? 2 হয়। আর n2 এর মান দেখো কি বলছে, দ্বিতীয় লাইন, যখন লাইন শব্দ উল্লেখ থাকবে, কি থাকবে? লাইন শব্দ উল্লেখ থাকবে, তার মানে হচ্ছে কি তোমার n1 এর সাথে লাইন নাম্বারটা আসলে কি করবা? যোগ করবা। তো 2 নাম্বার লাইন না, সো 2 যোগ করবা, সো 2 + 2 সো 4। তার মানে হচ্ছে আমি যে ম্যাথটা করবো সেখানে n1 এর মান হচ্ছে কত? 2, আর হচ্ছে কি n2 এর মান হচ্ছে কত? 4। এটা একটু মাথায় রাখো, n1 এর মান 2 আর n2 এর মান কত? 4। বুঝা গেছে? এখন আমরা হচ্ছে কি যে আমাদের যে সূত্র রিডবার্গ ধ্রুবকের, সেই সূত্রটা দিব 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। সো আলটিমেটলি এখান থেকে কি আসবে? RH গুণ হচ্ছে কি 1/2 স্কয়ার আর 1/4 স্কয়ার, এটা আসবে। সো RH গুণ এখানে কত আসবে? 1/4 মাইনাসের 1/16। সো RH এখানে আসলে কি করবা? তুমি লসাগু করবা। 4 আর 6 লসাগু 16, লসাগু কত হবে? 16 হবে। সো এখানে কত? 4 4 4 আসবে, আর এখানে কত? মাইনাসের 1 আসবে। তো এখানে RH গুণ হচ্ছে কত? 3/16 আসবে। বুঝা গেছে? এখন এটাকে তুমি একটু সুন্দর করে লিখতে পারো যে 1/λ সমান হচ্ছে কি লিখতে পারো? 3RH বাই হচ্ছে কি 16, মানে RHটাকে আমি 3 এর সাথে গুণ দিয়ে দিলাম। বাট এখানে দেখো আমাকে কি বলছে? তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। 1/λ মানে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য না, শুধু ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। তো ওই পাশে উল্টায় দাও, উল্টায় দিলে কি হবে? ল্যামডা চলে আসবে, এই পাশে উল্টে যাবে, সো 16 উপরে যাবে, 3RH হচ্ছে কি নিচে আসবে। সো দেখো এই অপশনটা কোথায় আছে। আচ্ছা, রিটেনের জন্য আসলে হচ্ছে কি তোমরা হচ্ছে এই যে দেখো, এটাও কিন্তু একটা রিটেন প্রশ্ন তোমার জন্য হতে পারতো। এরকমভাবেই রিটেন প্রশ্নগুলো আসে, এবং তোমরা হচ্ছে আমাদের যে বইয়ের সিরিজটা আছে, সেই বই থেকে তোমরা আসলে রিটেন প্রশ্নের সহজে সমাধান এবং হচ্ছে কি কী ধরনের প্রশ্ন আসতে পারে ওইগুলো দেওয়া আছে। সো তোমরা একটু বইটা কালেক্ট করে একটু পড়ো, আর হচ্ছে ক্লাস তো করাবো, ক্লাসের মধ্যে রিটেন যেভাবে আসে যেরকম এইভাবে রিটেন করতে হয় এই জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। বোঝা গেছে? সো ক্লাসে আসলে দেখানো হবে তোমাদেরকে, আরও দেখানো হবে, এটা নিয়ে আসলে চিন্তার কোনো কারণ নাই। সো দেখো, এমআরআই যন্ত্রের জন্য সাহায্যে আসলে হচ্ছে কি মানব দেহের রোগ নির্ণয়ে কোন মৌলটি ভূমিকা রাখে। সো মাথায় রাখবা যে এমআরআই যন্ত্রটা আসলে কি এনএমআর সক্রিয় মৌলগুলা নিয়ে আসলে কি করে? কাজ করে। আর এনএমআর সক্রিয় মৌল আসলে হচ্ছে কি তারাই যারা আসলে হচ্ছে কি তোমার বিজুর, যাদের মধ্যে আসলে হচ্ছে কি বিজুর প্রোটন ও বা অথবা কি বিজুর প্রোটন অথবা কি অর্কিড বিজুর প্রোটন অর হচ্ছে তোমার নিউটন থাকবে, তারা আসলে এনএমআর সক্রিয় এবং তারা আসলে হচ্ছে এমআরআই যন্ত্রে ব্যবহার হবে। সো তুমি একটু হচ্ছে কি খেয়াল করবা যে কোথায় আসলে হচ্ছে কি বিজুর কোন মৌলটাতে বিজুর প্রোটন বা বিজুর নিউটন আছে। সো নিয়নে তো আসলে হচ্ছে কি প্রোটন সংখ্যা কত? 10 জোর, নিউটন সংখ্যা 10 জোর। অক্সিজেনের কথা চিন্তা করো, অক্সিজেন কত? 16 8। সো প্রোটন সংখ্যা জোর, 16 থেকে 8 মাইনাস করলে সেটা নিউটন সংখ্যাটাও আসলে জোরই আসবে। বাট হাইড্রোজেনের কথা চিন্তা করো, H11, তার মানে এখানে প্রোটন সংখ্যা কত? 1, 1টা কি বিজুর, 1টা কি বিজুর। সো এটা কি হবে? এনএমআর সক্রিয় বা হচ্ছে কি এমআরআই যন্ত্রে আসলে কি আমরা ব্যবহার করতে পারবো। দেখো এখানে বলছে কোন ইলেকট্রনের স্থানান্তরের ফলে হাইড্রোজেন বর্ণালী বামা সিরিজের 4th লাইনের সৃষ্টি হবে। দেখো বামা সিরিজ বলা মানে কি n1 এর মান কত হবে? 2 হবে। এখন আসো n2 এর মান। দেখো এখানে কি বলা আছে? লাইনের কথা বলা আছে। কি বলা আছে? লাইন। সো লাইন বলা থাকলে আমি কি বলছি? n প্লাস যততম লাইন বলবে তত যোগ হবে। 4 নাম্বার লাইন বলছে, সো 4 যোগ হবে। তার মানে এখানে কি 2 + 4 আলটিমেটলি 6। তার মানে আমার হচ্ছে কি এরকম একটা পর্যায় হবে যে 2 থেকে 6 থেকে 2 এর দিকে যাবে, এরকম একটা জিনিস। তো দেখো 6 2 কোথায় আছে? এই যে দেখো এখানে আছে, 6 to 2, এই যে এটা আছে। সো এটাই হবে কি তোমার আনসার, এ নাম্বারটা। দেখো কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক বর্ণটা আসলে নীল বর্ণের। সো এই যে আমাদের যে দৃশ্যমান আলোক তরঙ্গ দৈর্ঘ্য, তাদের দেখবা হচ্ছে কি একটা তরঙ্গ দৈর্ঘ্যের 60টা আলোর হচ্ছে কি রেঞ্জ দেওয়া আছে, ওই রেঞ্জটা তোমাদের মুখস্থ করতে হবে। তো নীল আলোর জন্য আসলে তোমার হচ্ছে কি 224 ন্যানোমিটার থেকে আসলে হচ্ছে কত 424 থেকে 550 ন্যানোমিটার হয় আর কি। সো এই রেঞ্জের মধ্যে তোমার হচ্ছে কি একটা অপশনই আছে যেটা আসলে হচ্ছে কি 430 ন্যানোমিটার। সো এটা হবে কি তোমার রাইট আনসার। 430 ন্যানোমিটারটা হচ্ছে কি তোমার রাইট আনসার। এখন দেখো কোন প্রকার আলোক কোন প্রকার আলোকের রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সংখ্যা সর্বোচ্চ। এই যে আমি কিন্তু হচ্ছে কি একটা জিনিস বলছি যে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, হ্যাঁ, যার তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আসলে হচ্ছে কি এদের সম্পর্ক কি তুমি আসলে হচ্ছে কি ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে হচ্ছে কি তোমার
ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে হচ্ছে কি ইলেকট্রন, তারপর হচ্ছে কি কম্পাঙ্ক, তারপর হচ্ছে কি তরঙ্গ সংখ্যা। বোঝা গেছে? তো যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, এখানে কি বলছে তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ, তো তারই তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ হবে যার আসলে তরঙ্গ দৈর্ঘ্যটা আসলে হচ্ছে কি সর্বনিম্ন হবে। তো তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন কার? আমরা জানি কি মহাজাগতিক রশ্মি, তারপর গামা রশ্মি আসে। তো মহাজাগতিক রশ্মি নাই, বাট গামা রশ্মিটা আছে। তো এদের মধ্যে আসলে গামা রশ্মিটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট, সুতরাং হচ্ছে কি এটার তরঙ্গ সংখ্যা কি হবে সবচেয়ে বেশি। যার তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তরঙ্গ সংখ্যা হচ্ছে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো যার তরঙ্গ দৈর্ঘ্য ছোট তার তরঙ্গ সংখ্যা সবচেয়ে বেশি। বোঝা গেছে? তো এটা হচ্ছে গামা রশ্মি হবে। এখন আসা হচ্ছে কি আমাদের কেএসপির খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। দেখো এখানে অনেকে আসলে অনেক লম্বাভাবে করো, বাট খুব সহজে এটা করতে হবে। দেখো এটাকে এখান থেকে একটা প্রশ্ন থাকেই। সো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা এস বলে দেওয়া আছে, তবে দ্রাব্যতা গুণাঙ্কের মান মানে কেএসপির মান বলছে। সো অনেকে আসলে অনেক লম্বা করে ম্যাথ করো, বাট এভাবে করার দরকার নাই, এটা অ্যাডমিশন টেস্ট। সো এখানে তোমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করবা, সেটা হচ্ছে কেএসপি সমান লিখবা যে এক্স টু দি পাওয়ার এক্স গুণ ওয়াই টু দি পাওয়ার ওয়াই গুণ হচ্ছে কি এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তো এখানে যে জিনিসটা হবে যে এক্স আর ওয়াই জিনিসটা কি? এক্স আর ওয়াই জিনিসটা হচ্ছে অণুর সংখ্যা, প্রথম মৌলের অণুর সংখ্যা, দ্বিতীয় মৌলের অণুর সংখ্যা। অ্যালুমিনিয়াম এখানে কয়টা আছে দেখো, এখানে হচ্ছে কিছু নাই মানে কি 1 আছে, তার মানে এটা কি এক্স। আর এখানে 3 মানে কি এটা হচ্ছে ওয়াই। অক্সাইড হচ্ছে 3টা আছে। সো এক্স এর জায়গায় তুমি হচ্ছে কত বসাইবা? 1 বসাইবা, 1 গুণ হচ্ছে ওয়াই এর জায়গায় কত বসাইবা? 3 বসাইবা, 3 টু দি পাওয়ার 3 এস টু দি পাওয়ার 1 প্লাস 3 এটা হবে। বুঝা গেছে? তো এক তো কিন্তু হিসাবে রাখার দরকার নাই, যেহেতু 1 টু দি পাওয়ার 1। 3 নং 3 কে কিউব করলে হয় 27, আর এখানে হচ্ছে কত 3 আর 1 যোগ করলে এস এর পাওয়ার আসবে কত 4। তো 27 এস টু দি পাওয়ার 4। সো এটা হচ্ছে কি তোমরা এই ট্রিক্সের মাধ্যমে আসলে হচ্ছে কি এটা সলভ করবা। বুঝা গেছে? দেখো এই প্রশ্নটাও আসলে হচ্ছে খুব জটিল একটা প্রশ্ন, যেটা আসলে তোমাদের জিএসটিতে আসছিল, যেখানে হচ্ছে কি এফই। এই প্রশ্নটা আসছে মূলত তোমার হচ্ছে আয়ন শনাক্তকরণ পার্ট থেকে, যেখানে আমরা Fe3+ আয়ন শনাক্তকরণ করতাম। দেখো এখানে বলছে Fe3, মানে Fe3 বলতে কিন্তু আসলে Fe3+ কে বোঝায়। বোঝা গেছে? Fe3 বলতে Fe3+ কে বোঝায়। লবণের একটা ঘনমাত্রা আয়তন দেওয়া আছে, এবং এর সাথে হচ্ছে কি একটা ঘনমাত্রা একটা আয়তন দেওয়া আছে। NaOH এর দ্রবণ যোগ করলে FeOH3 আয়নিক গুণফলের সাথে দ্রাব্যতা গুণফলের কম্পেয়ার করতে বলছে। বোঝা গেছে? তো আয়নিক গুণফলের সাথে কিসের কম্পেয়ার করতে বলছে? দ্রাব্যতা গুণফলের। সো মাথায় রাখবা আমরা এটা কোথায় থেকে আসছে প্রশ্নটা দেখে অনেকে আসলে কেএসপি কেআইপি মানে এই ম্যাথগুলোতে চলে যাবে, যেহেতু মান দেওয়া আছে। বাট ওইখানে গেলে ওই ম্যাথ সলভ করতে করতে তোমার সারাদিন চলে যাবে। বোঝা গেছে? তার উপর ক্যালকুলেটর নাই। সো এটা আসলে বুঝতে হবে যে তোমার তখনই যখন আসলে হচ্ছে কি তোমার এই দুইটা জিনিস দেখতে হবে। দেখবা যে এখানে কোনো কেএসপির ভ্যালুই দেওয়া নাই। বোঝা গেছে? কি দেওয়া নাই? কেএসপির ভ্যালুই দেওয়া নাই। তাহলে তুমি কম্পেয়ারটা করবা কিভাবে? তো এটা দেখে তোমার বুঝতে হবে যে এখানে আসলে হচ্ছে এই জায়গায় ম্যাথ করে লাভ নাই, এটা আসলে অন্য একটা টপিক থেকে প্রশ্ন হয়েছে। প্রশ্নটা হয়েছে আয়ন শনাক্তকরণ পার্ট থেকে। সেখানে Fe3+ এর সাথে কি আমরা আয়ন শনাক্তকরণে FeO3+ এর আয়ন শনাক্তকরণে দেখতাম যে আমরা Fe3+ কে NaOH বা হচ্ছে কি NH4OH এর সাথে বিক্রিয়া ঘটাইতাম, এবং বিক্রিয়া শেষে দেখতাম কি FeOH3 কি বাদামি বর্ণের অধক্ষেপটা কি পড়তো? নিচে পড়তো। কি পড়তো? বাদামি বর্ণের অধক্ষেপ পড়তো, যেটা দেখে আমরা আইডেন্টিফাই করতাম যে এটা কি Fe3+ আয়ন। তো এখানেও দেখো একই সেম বিক্রিয়া দেওয়া আছে, Fe3+ কে NaOH এর সাথে বিক্রিয়া ঘটাইছে এবং বলছে FeOH3 কি মানে আয়নিক গুণফলের সাথে দ্রাব্যতার কি কম্পেয়ার হবে। তো এই যে আমার আয়ন শনাক্তকরণের কনসেপ্টটা খাটায় এটার আনসার দিতে হবে, যেখানে আমরা দেখলাম যে FeOH3 কি পড়তেছে? অধক্ষেপ পড়তেছে। এখন একটা যৌগের অধক্ষেপ কখন পড়ে? যখন তার আয়নিক গুণফলের মানটা দ্রাব্যতা গুণফলের মানের চেয়ে বেশি হয়, তখনই তো পড়ে। তো সেই হিসাবে এটার আনসার কি হবে? বি হবে, কারণ দ্রাব্যতা গুণফল অপেক্ষা আয়নিক গুণফলের মানটা কি বেশি। এটা কিন্তু একটা জটিল প্রশ্ন। বোঝা গেছে? দেখো সম্পৃক্ত, যেটা বললাম সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কোনটি সঠিক? সম্পৃক্ত না থেকে স্যাচুরেটেড থাকতে পারে। বোঝা গেছে? স্যাচুরেটেড। বোঝা গেছে? এটা থাকতে পারে। তো সম্পৃক্ত, দেখো সম্পৃক্ত দ্রবণ তখনই হবে যখন আসলে কেআইপি বা কেআইপি ইকুয়াল টু কেএসপি হবে, বা হচ্ছে কি আয়নিক গুণফল সমান দ্রাব্যতা গুণফল হলে সম্পৃক্ত হবে। আর যদি আয়নিক গুণফলটা বেশি হয় তাহলে হবে কি অতিপৃক্ত। আয়নিক ফলটা যদি কেএসপির চেয়ে কম, মানে আয়নিক গুণফলটা যদি কেএসপির চেয়ে ছোট হয়, তখন সেটা হবে কি অসম্পৃক্ত। বোঝা গেছে? আয়নিক গুণফলটা বেশি বা কেআইপি বেশি হলে অতিপৃক্ত হয়। সো এটা কি হবে? এটা হবে এ নাম্বার, যে আসলে হচ্ছে কি কেআইপি ইকুয়াল কেএসপি হলে সেটা কি হবে? তোমার সম্পৃক্ত দ্রবণ। এখন আসো এই যে দেখো এখানেও সেম প্রশ্ন, যে এস হলে দ্রাব্যতা গুণফল কি হবে? তো এটা আমরা হচ্ছে কি ওই যে ওই নিয়ম অনুযায়ী আমরা হচ্ছে কি আনসার করে দিব। ওই নিয়ম অনুযায়ী আমরা আনসার করে দিব, যেটা আমরা শিখছি, যে ট্রিক শিখাইছি এই ট্রিক্স অনুযায়ী আনসার করব। দেখো এখানে হচ্ছে কি এক্স এর মান কত হবে? 3, ওয়াই এর মান কত হবে? 2। বোঝা গেছে? কারণ হচ্ছে কি অনুর সংখ্যাগুলো হয় মান।
তো 3 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 2, s এর পাওয়ার কত হবে 2 প্লাস 3 এরকম হবে, তাই তো। তো 3 টু দি পাওয়ার 3 মানে কত 27, 2 স্কোয়ার মানে 4, আর এখানে কত s টু দি পাওয়ার 5 আসবে। তো 4 27 হচ্ছে কত 108, s টু দি পাওয়ার 5 আসে। বুঝা গেছে? তো এটার আনসার কি হবে? ডি নাম্বারটা হবে। বুঝা গেছে? এই ট্রিক্স দিয়ে করবা, তোমার 2 মিনিট 20 সেকেন্ডও সময় লাগবে না। বুঝা গেছে? তো এই ট্রিক্স দিয়ে করলে তোমাদের 20 সেকেন্ডের সময় লাগবে না। আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। সো এখানে দেখো জারণ শিখা বা শিখা পরীক্ষা, এই চার্ট মাস্ট হচ্ছে কি পড়তে হবে, এই চার্ট মাস্ট পড়তে হবে যে নীল আলোতে বা কুবাল গ্লাসের নিচে কোন গ্লাসের নিচে সে কীরকম হচ্ছে কি তোমার বর্ণ দেয়, কোন গ্লাসের নিচে সে কীরকম বর্ণ দেয়। তোমার একটা হচ্ছে কুবাল গ্লাসের নিচে বর্ণ দেয়, আর এটা তো নর্মাল শিখা পরীক্ষায় আমরা যেরকম বর্ণ পাই। বোঝা গেছে? মাস্ট এই জায়গা থেকে তোমার ইউনিভার্সিটিগুলো প্রশ্ন করে। সো এই চারটা তোমার হচ্ছে কি মুখস্থ রাখতে হবে। এখন কুবাল গ্লাসের বর্ণটাও তোমাদের মুখস্থ থাকা লাগে। বোঝা গেছে? কারণ এই জায়গা থেকে এখন এমন প্রশ্ন হয় যে নর্মাল বর্ণ তো আমরা আসলে জানি, বাট কুবাল গ্লাসের বর্ণ হচ্ছে কি আমাদের আসলে শিখতে হয়। দেখো শিখা পরীক্ষায় কোন মৌলটি সোনালী হলুদ আসলে হচ্ছে কি বর্ণ দেয়। শুরুতেই হয়তো এটা ছিল যে সোনালী হলুদ হচ্ছে দেখে সোডিয়াম। আরেকটা ট্রিক্স আছে দেখো, তোমরা আকার উকার থেকে মাথায় রাখবা যে কি সোডিয়ামেরও সেম স্টার্টিং। সো এটা থেকে মাথায় রাখবা সোডিয়াম হচ্ছে কি সোনালী বর্ণ দেয়। কিসে দেয়? শিখা পরীক্ষায় দেয়। সো এটার আনসার কি হবে? সোডিয়াম। এখান থেকে সোনালী হলুদ থেকে মাথায় রাখতে পারবা, এই ফার্স্ট ওয়ার্ড থেকে তুমি মাথায় রাখবা যে কি সোডিয়াম। বুঝা গেছে? তো এই চারটা এই জন্যই বলতেছি যে গুরুত্বপূর্ণ। দেখো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, এই যে সোডিয়াম হচ্ছে সোনালী, উজ্জ্বল সোনালী হলুদ। বুঝা গেছে? তারপর দেখো আমাদের শিখা পরীক্ষায় নীলাভ সবুজ বর্ণ কে দেয়? কি বলছে? নীলাভ সবুজ। তো এটা মাথায় রাখবে যে কপার প্লাস হচ্ছে কি তোমার নীলাভ সবুজ বর্ণ দেয়। বুঝা গেছে? কারণ ক্যালসিয়াম কি দেয়? ক্যালসিয়াম হচ্ছে ইটের ন্যায় লাল দেয়, ইটের ন্যায় লাল বর্ণ দেয়, লাল বর্ণ দেয়। সোডিয়াম তো আমরা দেখলামই, সোনালী হলুদ দেখলাম, এটা তো একটু আগে দেখলামই। আর ম্যাগনেসিয়াম হচ্ছে মাথায় রাখবে যে এটা কোনো বর্ণই দেয় না, এটা শিখা পরীক্ষায় বর্ণ দেয় না। এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটা শিখা পরীক্ষায় বর্ণ দেয় না। আর কপার হচ্ছে তোমার নীলাভ সবুজ বর্ণ দেয়। কিসে? শিখা পরীক্ষায় নীলাভ সবুজ বর্ণ দেয়। সো অনেকেই আসলে হচ্ছে কি রাইট আনসার দিয়ে দিছো। সো দেখতে দেখতে আসলে আমরাও আসলে ক্লাসের লাস্ট পর্যায়ে চলে আসছি। অলরেডি আসলে আমরা হচ্ছে কি সব টপিকে আসলে হচ্ছে কভার করা এবং সব টাইপ পড়ানোর চেষ্টা করছি। সো এখন বাদ বাকি কাজ হচ্ছে তোমাদের, যে তোমরা আসলে হচ্ছে কি নিজেদের প্র্যাকটিস করতে হবে। কারণ আমি যতটুকু পড়াইছি সেটা তো তোমার মাথায় আছে, এবং যে ট্রিক্সগুলো দেখাইছি এই ট্রিক্সগুলো একটু হচ্ছে কি খাতায় তুলে রাখো বা হচ্ছে কি পরবর্তীতে স্ক্রিনশট নিয়ে নিও। বাট যেই কথাটা হচ্ছে মেন জিনিস সেটা হচ্ছে বারবার বলতেছি যে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া আসলে হচ্ছে কি তোমার লাভ নাই। অ্যান্ড এই প্র্যাকটিস বা একসাথে এতগুলো প্রশ্ন কোথায় পাবা সেটার জন্য, এবং অনেক বিস্তারিত ব্যাখ্যা এবং বিভিন্ন আরও অনেক ট্রিক্স আছে। বুঝা গেছে? তারপর তোমরা রিটেন দিবা, এই সবগুলো কিন্তু হচ্ছে আমাদের রসায়ন বিচিত্রা বইটাতে আসলে তোমরা হচ্ছে কি একসাথে পেয়ে যাবে। এবং বিগত বছরের যে প্রশ্নগুলো রিটেনে আসছে, তোমরা অনেকে আসলে রিটেন নিয়ে কনসার্ন থাকো, সেই প্রশ্নগুলো আসলে হচ্ছে কি তোমরা একসাথে পেয়ে যাবা। তো আমার কথা হচ্ছে যে তোমরা হচ্ছে কি বইটা আসলে হচ্ছে ফার্স্ট অফ অল কালেক্ট করে নাও। অ্যান্ড কালেক্ট করে নিয়ে যে আজকে ক্লাস করাইছি না, আজকেই তুমি আসলে হচ্ছে কি প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলো সলভ করতে থাকো, এবং প্র্যাকটিস যেগুলো দেওয়া থাকে, হিউজ প্র্যাকটিস দেওয়া থাকে, ওই প্র্যাকটিসগুলো নিজেরা চেষ্টা করো। যদি ভুল হয় তাহলে হচ্ছে কি সেগুলো আসলে হচ্ছে কি শুধরে নেওয়ার সুযোগ আছে বা শিখতে পারবা। তো প্রশ্ন পড়তে হবে। আর সেই জন্য আমি বলতেছি যে একটা বই তোমার মাস থাকা লাগবে। এটা তুমি অ্যাডমিশন টেস্ট দিতেছো, এটা তোমার লাগবে, এত কষ্ট করতেছো, এত সব কিছু করতেছো, সো এই বই লাগবে। সো তোমরা আসলে রসায়ন বিচিত্রাটা কালেক্ট করে নিও। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আসলে তোমাদেরকে সব টাইপই কভার করার চেষ্টা করছি। তোমাদের ক্লাস কেমন লাগছে সেটা জানাইতে পারো। আর সবসময়ই হচ্ছে কি আমাদের সাথে যুক্ত থাকবা। তোমাদের প্রত্যেক সাবজেক্টের জন্যই আসলে আমাদের ফ্রি লাইভ ক্লাস আছে। সো আজকে রসায়ন, পরবর্তী অন্য ক্লাস করবা। সো প্রত্যেক ইউনিটের জন্যই আসলে আমাদের ক্লাস দেওয়া হচ্ছে। সো সবাইকে আসলে ধন্যবাদ। আর আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক। সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।